আপনি কখনোই সন্দেহের বশবর্তী হয়ে আপনার ওয়াইফ কারোর সাথে সম্পর্কিত কিনা সেটার জন্য এরকম ফেক বা কারো দ্বারা এক ধরনের অনেকেই করে থাকেন একটা সম্পর্ক তৈরি করা, আদৌ সেই ধরনের চরিত্রের কিনা, এবং হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফ অনেক সময় করে থাকেন, এই জিনিসটা কখনোই চেষ্টা করবেন না। শুরুতে দেখা যায় কে রয়েছে আমার সঙ্গে। আপনার নাম? শাওন। শাওন। বয়স? 30। এই মুহূর্তে 30 বছর। হ্যাঁ, এই মুহূর্তে 30 বছর। জন্ম জেলা? নরসিংদীতে। নরসিংদীতে জন্মগ্রহণ করেছেন, ওখানেই আছেন এখন? হ্যাঁ, ওখানেই আছি। ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে মনে পড়ে আপনার জীবনের গল্প। আমার ছোটবেলাটা হচ্ছে নরসিংদীতেই কাটে। বাবা মা, 2 বোন 1 ভাই, এই ফ্যামিলি। ছোটবেলায় নরসিংদীতে ছিলাম না, ঢাকায় ছিলাম। জি, ঢাকায় ছিলাম। আমার বাবার হচ্ছে বিজনেস ছিল, হচ্ছে কাগজের বিজনেস ছিল। কাগজের বিজনেস? হ্যাঁ। কি ধরনের বিজনেস? এটা হচ্ছে ঢাকা নয়া বাজারে যে বিজনেস, কাগজের যে হোয়াইট প্রিন্ট, তারপর নিউজ প্রিন্ট, এগুলি হচ্ছে বিভিন্ন মিল থেকে এনে ওরা হচ্ছে যে সেলটা করে। আচ্ছা আচ্ছা। তো সেই অর্থে হচ্ছে ঢাকায় থাকা। তো ঢাকায় কিছুদিন থাকার পরে হচ্ছে আমার বাবার ওই বিজনেসটা নিয়ে হচ্ছে একটা সমস্যা বলতে হচ্ছে জানি না তো, যে শুনছি যেটা আর কি, তার তখন তো ছোট ছিলাম, এতটা বুঝতাম না। তো ওই কাগজ দেওয়া নেওয়া নিয়ে যেটা হয় আর কি, কোন একটা প্রবলেম হয়েছে কারোর সাথে, তো তখনই হচ্ছে আমার বাবার নামে মনে হয় সরকারবাদী কোনো একটা কেস হয়ে গেছিল। মানে যখন এই কেসটা হয়ে গেছিল, তো ওই কাগজের ওই বিজনেস করতো যে ওইখানকার পুরা সভাপতি ছিল আমার আব্বার মামা, আপন মামা। আচ্ছা। তো উনি যখন পুলিশ আসলো আমার বাবাকে জিজ্ঞেস করতে, তখন আমার বাবার মামা সামনে ছিল। তো সামনে থাকার পরে হচ্ছে আমার বাবা জিজ্ঞেস করছিল যে, মানে ওই মামার দিকে তাকায় ছিল, যেহেতু উনি সভাপতি ছিল, তো ওই মামা যদি একবার বলতো যে এটা হচ্ছে আমার মানে ভাগিনা, তাহলে দেখা গেছে যে এই ব্যাপারটা সলভ হয়ে যেত তখনই। কিন্তু যখনই পুলিশ জিজ্ঞাসা করলো, তারপরে হচ্ছে যে অনেক কিছু জিজ্ঞেস করছে আমার বাবাকে, তারপরে হচ্ছে আমার বাবার মামাকেও জিজ্ঞেস করছে অনেক কিছু। তো জিজ্ঞেস করার পরে উনি ডাইরেক্ট বলে দিছে যে আমি ওকে চিনি না। তো যখন এটা বলে দিছে তখন তো কেস হয়ে গেছে। তো আব্বাকে ধরে নিয়ে গেছে, জেলে ছিল কতদিন ঠিক আমার মনে পড়তেছে না, তখন তো ছোট। তো তখন থেকে হচ্ছে আপনারা বলছিলেন কয় ভাই বোন ছিলেন? 2 বোন 1 ভাই। 3 ভাই। আপনি বড় সবার? হ্যাঁ, বড় সবার ছিলেন। ওকে, বলুন। তো তারপর হচ্ছে ওইখান থেকে তারপর বাবার বিজনেস তো পুরাই হচ্ছে নষ্ট। সেটা পেপারে আসলো বাবার ছবি, তারপরে অনেক টাকার ব্যাপার ছিল, সেটা কোটি কোটি টাকার ব্যাপার ছিল হয়তো। তো মানে পেপারে ছবি আসলো কি আপনার বাবাই আত্মসাৎ করেছেন টাকাটা? হ্যাঁ, এরকম কিছু একটাই আসছে। তারপর হচ্ছে মানে ধরায় দেওয়ার জন্য ওইরকম কিছু একটা ছবি। হ্যাঁ, ওই সুবাদে যখন বাবা চলে আসলো তখন হচ্ছে কাগজের বিজনেসটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমরা চলে গেলাম নরসিংদীতে। তো নরসিংদী যাওয়ার পরে স্কুলে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে হচ্ছে কি যে আসতেছি যাইতেছি স্কুলে ভালোই। আমার খালাতো বোন, আমার আপন খালাতো বোন আমাদের বাসায়, আমার আপন খালাতো বোনের আমাদের বাসা থেকে বিয়ে হয়েছে। মানে আমাদের বাসায় থাকতো না, বাট হচ্ছে আমার বাবাই সবকিছু দেখাশোনা করে ওকে হচ্ছে বিয়ে দিচ্ছে। খালাতো বোনকে? হ্যাঁ, খালাতো বোনকে। তো খালাতো বোনের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওদের বাসার পাশেই একটা ছেলে, সে আমাদের বাসায় ওই বিয়ে আসছে গেছে আমাদের বাসায়, সেই থেকেই হচ্ছে পরিচয় আমার সাথে। তো তখন অবশ্য আমি ক্লাস 7-এ পড়তাম, তো এত ভালো মন্দটা তো এতটা বুঝি নাই। দেখা গেছে যে মানে যেভাবে বলছে, যে যেরকম করছে ওই রকমই হয়তো মানে আগাইছি বা কথা বলছি ওই রকম। এরকম কথা বলতে বলতে তার সাথে আমার জাস্ট একটা ভালো একটা মানে সম্পর্ক। ছেলেটা কে ছিল? মানে ছেলেটা আপনাদের ওই সময় পাড়া প্রতিবেশী? হ্যাঁ, পাড়া প্রতিবেশী ছিল। ওই আমার খালাতো বোনের শ্বশুর বাড়ির পাড়া প্রতিবেশী ছিল। কি নাম ছেলেটার? ছেলেটার নাম হচ্ছে মাসুদ। তো এরকম ভালো একটা সম্পর্ক হয়েছে। তো এটা আমার বাবা কোনোভাবে হচ্ছে টের পেয়ে গেছে যে এরকম হয়েছে। তো এখন বাবা নরসিংদীতে রাখবে না। নরসিংদীতে রাখবে না বলতে কোথায় যেতে হবে, আমার দাদা বাড়ি। হ্যাঁ, তো দাদা বাড়িতে যাব। এখন আমরাও হচ্ছে যেতে যাচ্ছি না, যে ছোটবেলা থেকে এইখানে ওইখানে থাকছি, দাদা বাড়িতে যাব না। আর আমার মা আসলে বলতে গেলে যে তখনকার সময়ে হচ্ছে খুব সহজ সরল, মানে এখনো অনেকটা সহজ সরল ভাবে আছে। ওনাকে আপনি যেভাবে বোঝাবেন, যে যেরকম করে বোঝাবে উনি ওইরকম করেই হচ্ছে বোঝে আর কি। তো আমার মা ওইখানে আমরা যাব না, উনিও যাবে না।
তো এরকম করে করে আমার বাবা এখানে থাকবেই না। তো নরসিংদীতে আমাদের একটা বাড়ি ছিল তখনই, ওই বাড়িটা আমার মাকে আমার নানা দিছে। তো ওই বাড়িটা বাবা বিক্রি করে দিবে, মানে এক পর্যায়ে আমার সাথে রাগ করে বিক্রি করে দিবে। আপনার সাথে রাগ করে মানে আপনি আমার সাথে, মানে এই যে ক্লাস 7-এ পড়ে মেয়ের এই কি অবস্থা, মানে এটা কি শুনতেছি। আচ্ছা, এখানে বাড়ি বিক্রি করে দিবে, বাড়িটা থাকলে এখানে আসা হবে, বাড়ি থাকবে না, আমরা এখানে আসবো না। তো আমার বাবা, আমার মাকে যেহেতু আমার নানা দিছে বাড়িটা, আমার মা খুব কষ্ট হয়েছে। এবং আমার মা হচ্ছে, আমার মায়েরা 6টা বোন, 6 বোনের মধ্যে সবার ছোট। তো আমার মা খুব আদরের ছিলেন, তাই আমার নানা আমার মাকে সেই বাড়িটা দিছিল। এখন আমার মায়ের খুব মন খারাপ যে আমার বাবা দিছে, আমার বাবা নাই, কিন্তু আমার বাবার একটা শেষ স্মৃতি, এটা বিক্রি করে দিবে। আচ্ছা, তো আমার মা রাজি না। এখন আসলে কি করা যাবে, আমার বাবা বিক্রি করবে। দেখা গেছে বিক্রি না করলে এটা নিয়ে হচ্ছে সমস্যা আরো সৃষ্টি হবে। আচ্ছা, তো সেই সুবাদে বিক্রি করে দিল। তো বিক্রি করে দিছে, আমার মার অনেক মন খারাপ। তখনই হচ্ছে জায়গা বাড়ি সহ মাত্র 2 লাখ টাকা বিক্রি করছিল বাড়িটা। তো চলে গেছে এখান থেকে। চলে যাওয়ার পরে কোথায় গেল? আমার দাদার বাড়িতে চলে গেল। দাদার বাড়ি কোথায় ছিল? দাদার বাড়ি নরসিংদী থেকে আশেপাশেই ছিল, ছিল না। ওকে। তারপর চলে যাওয়ার পরে এরকম স্কুলে আসতেছি, মানে যাচ্ছি, তো একদিন রাস্তায় ওই মাসুদের সাথে আমার দেখা। তো যখন দেখা হইলো, তখন আমি একটা রিক্সা দিয়া, আমার বাবা এই রিক্সাটা ঠিক করে দিছে, রিক্সা দিয়া সবসময় আসতাম যাইতাম। কিন্তু আমার মাথায় এটা ছিল না রিক্সাওয়ালাটা আমার বাবাকে বলে দিবে। হ্যাঁ, মানে যে মাসুদের জন্য আপনাদের বাড়ি বিক্রি করে দিতে হলো। হ্যাঁ, বাড়ি বিক্রি করে দিতে হলো। তো ওইখান থেকে যখন আমি কথা বললাম, কথা বলার পরে আমি স্কুল থেকে গেলাম। স্কুল থেকে যাওয়ার পরে দেখলাম যে আমার বাড়ির পরিবেশ খুব গরম। তখন আমি বুঝতে পারলাম যে এনিথিং রং, কোনো প্রবলেম তো অবশ্যই হয়েছে। তো গেলাম, যাওয়ার পরে দেখি আমার আম্মা অনেক কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করতেছে, আমি জিজ্ঞেস করতেছিলাম যে মানে কি হয়েছে, প্রবলেম কি। তো আমার আম্মা সেই উত্তরে বলতেছিল কি যে এমন মানে সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো, মরে যাওয়াই ভালো। আমি বলছি কি হয়েছে, আমাকে হচ্ছে খুলে বলো। খুলে না বললে তো আর আমি বুঝবো না যে প্রবলেমটা কি। পরে বলছি এরকম এরকম, তুমি রাস্তা দিয়ে গেলা, স্কুলে গেলা, তো এরকম মাসুদের সাথে কথা বলছো, তুমি যে রিক্সাওয়ালারে নিয়ে গেলা সেই রিক্সাওয়ালা তো তোমার বাবাকে বলে দিছে। তো এখন ব্যাপারটা কেমন হয়ে গেল। তো হইলো কি, পরে আমার বাবা বাড়িতে আসলো, দেখা গেছে কি আমার জিজ্ঞেস করলো। তো আমার বাবা যেরকম রাগী, আমিও হচ্ছে সেম, বাবার ডুপ্লিকেট। উনি যেরকম কথা বলতেছে আমি এরকম আনসার করতেছি, মানে আমার কোনো ভয় নাই, আনসার করতেছি। এক পর্যায়ে বাবা মানে অনেক রেগে গেছে। রেগে যাওয়ার পরে দেখা গেছে কি, আমাদের রান্নাঘরটা ছিল ওইখানে মানে বডি ছিল আর কি। তো ওই বডি ছিল, রাগের ঠেলায় দেখা গেছে কি ওই বটি নিচে যে আমাকে কিছু করবে না, মানে আমার মাকে মেরে ফেলবে। কারণ হচ্ছে কি যে মার কথা শুনে না মেয়ে, মার শব্দ মা তৈরি করতে পারে নাই। তো নিচে এটা দেখার পরে মানে আমি কিন্তু আর সামনে কি হয়েছে সেটা দেখি নাই, কিন্তু আমার বাবা যে বড়িটা হাতে নিছে সেটাই আমি দেখছি। হ্যাঁ, দেখার পরে আমার স্কুল ড্রেস পরা ছিল, আমি ওইটাও চেঞ্জ করি নাই, আমি মানে বেরিয়ে গেছি বাড়ি থেকে। আচ্ছা, বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে এখন আমি আসলে এত কি করব কি না করব বুঝতে পারতেছি না। তো আমার এক খালার বাসায় গেছি, পাশে আমার খালার বাসা। আমি বলছি যে এই ঘটনা। তো আমার খালা ওইখানে যাওয়ার পরে তো আমার ইচ্ছা মতে মানে বকা যারে বলে যে তোমাদের জন্যই হচ্ছে এরকম হয়, তোমরা কথা শোনো না, সেই দোষটা মার উপরে পড়ে। নরসিংদীতে তুমি এরকম করলা, তারপর হচ্ছে যে বাড়িটা বিক্রি করে দিল, এখন এখানে আসছো, এখানেও হচ্ছে মানে তোমার এটা কোনো শান্তি দিচ্ছ না মাকে। তো ঠিক আছে, এখন খালার বাড়ি থেকে না আমার খালাও আর আমাকে বলে না যে তুমি এখানে থাকো, কিংবা হচ্ছে পরিবেশ শান্ত হলে বাড়ি ফিরা যাও। কি করবো বুঝতেছি না। তারপর তখন তো ফোনের মানে মোবাইল ছিল না। তো তখন আমি আবার নরসিংদীতে গেলাম। নরসিংদীতে যাওয়ার পরে আমি যে মাসুদের এক ফ্রেন্ডকে পাইলাম, যার সাথে মানে আমার কথা হইতো আর কি। যাওয়ার পরে ওকে আমি বললাম যে এরকম এরকম অবস্থা, তো আমি চলে আসছি বাড়ি থেকে, আমি আর যাবো না। যাবা না মানে কি সমস্যা, যাবা না কেন? আমার বাবা তো এই করছে, এখন আমার বাবা খুব ক্ষিপ্ত, আমাকে যদি পায় তাহলে মনে হয় আমাকেও হচ্ছে মেরে ফেলবে। মানে তখনকার সময়ে ওনার যে রাগটা আমি দেখছিলাম। তো ও বলতেছে কি, দেখো মাসুদ তো হচ্ছে এটা মেনে নিবে না, সে মাত্র হচ্ছে পড়াশোনা করতেছে, আর তার তো কোনো ইয়ে নাই, এখনো বিয়ের বয়সই হয় নাই, তো এটা করলে কেমন হবে বলো? আমি বলছি আমি এগুলি জানি না, বাড়িতে যাওয়া যাবে না। ওই দিক দিয়ে হচ্ছে আমার বাবা কিন্তু শান্ত হয়ে গেছে,
কিন্তু এটা তো আর তখন আমি বুঝি নাই যে পরিবেশটা এদিকে কি ছিল। তো যাই মাসুদকে খবর দিছে, খবর দিয়া আনার পরে ও আসছে নরসিংদী থেকে। ওদের বাড়িটা ছিল হয়তো 3 কিলোমিটার বা 4 কিলোমিটার মাফ করবেন, খবরটা কে দিল মাসুদকে? মাসুদের যে ফ্রেন্ডের সাথে আমার কথা হইলো ওই সময়টাতে। হ্যাঁ ওই সময়টাতে। তো খবর দিল, খবর দেওয়ার পরে হচ্ছে আসছে, আসার পরে বলছি এই প্রবলেম। তখন ও বলতেছে কি যে এটা কেমন কথা, আর হচ্ছে তোমার বয়স, তুমি এখন অনেক ছোট, আর আমিও মাত্র পড়াশোনা করতেছি, তো এখন তো তুমি চলে আসছো, আর এটা তো একটা কিছু হবে না, এরকম হবে না, তুমি চলে যাও। আমি বলছি কি না দেখো আমার বাবা যে অবস্থা, আমার যাওয়া যাবে না। ও বলে কি দেখো এখন আমি কোথায় যাব, কি করব, আর আমার কাছে তো এরকম টাকা নাই যে আমি একটা জায়গায় নিতে হইলে থাকতে হইলে টাকা লাগবে, সেই টাকাটা আমার কাছে নাই, তো আমি কি করব। তো এখানে আরেকটা কথা বলতে হয় যে ওইখানকার মানে একজন পুলিশ ছিলেন, আমি ওনার নামটা নিতে চাচ্ছি না, সে ছিলেন ওই নরসিংদী সদরের। তো ওই মাসুদের খুব ভালো ফ্রেন্ড ছিল, ও যায়া হচ্ছে কি ওনার কাছে বললো ব্যাপারটা এরকম এরকম হয়েছে। এখন ওই লোক তো আমার কাছে আসছে, ও পাঠাইছে, আসার পরে তো আমার খুব ধমকাইতেছে, হাই তুমি এখনো অনেক ছোট, চলে আসছো, চলে যাও, আমি নিয়ে দিয়ে আসবো তোমাকে। তা আমি করলাম কি ওনার পায়ে ধরে মানে কান্নাকাটি করতেছি, না না আমার বাবাকে যেরকম দেখছি মানে আমার মার দিকে গেছে, সম্ভব না আমার পক্ষে যাওয়া, আর আমি যাব না। আর যেটাই হয়েছে না হয়েছে, আমার বাবা কেন এরকম করলো। এটা কি বাড়ি থেকে বের হয়ে আসার কয়দিন পরের ঘটনা? যেদিন বাড়ি থেকে বের হয়েছে সেদিনেরই ঘটনা। হ্যাঁ সেদিনেরই ঘটনা। তো যাব না, এখন তো এরকম কান্নাকাটি করতেছি। এখন ওই ভাই আবার বলতেছি কি যে দেখো মাসুদ এটা তো হবে না, এখন ঠিক আছে ও যেহেতু চলে আসছে ও আর যাবে না, এখন তো কিছু একটা করতে হবে। আমি বলছি আমি কিভাবে যাব তাহলে? বলে কি তাহলে একটা কাজ করো, তোমাকে একটা হচ্ছে বোরকা দেই, ওই ভদ্রলোক আবার হিন্দু ছিলেন, তো বোরকা জোগাড় করে দেই, তুমি বোরকাটা পরে। তো মাসুদ আমাকে বললো কি ঠিক আছে তুমি এখানে আধা ঘন্টা বসো, আমি যাবো আর আসবো। তো বাড়িতে গেল, ওর বাড়িতে গেল, ও আসলে কেন গেল জানি না, আবার ঠিক আধা ঘন্টা পরে মানে ফিরে আসলো। ফিরে আসার পরে তো আমি যেদিক দিয়ে যাবো ওদিক দিয়ে হচ্ছে নৌকা পার হইতে হবে, নৌকা পার হইয়া চলে আসলাম, ঢাকায় চলে আসলাম। তো ঢাকায় চলে আসার পরে ওর পরের দিন আবার হরতাল ছিল। তো চলে আসার পরে দেখা গেছে কি আপনি তো আপনার খালার বাড়িতে গেলেন। হ্যাঁ খালার বাড়ি। খালা ওখান থেকে ভাবে ওই ছেলের সাথে বেরোতে দিল আপনাকে? না খালা আসলে আমাকে বলেও নাই থাকার জন্য, বলেও নাই যে তুমি এখানে থাকো বসো, এইটা হয়তো পরিস্থিতি শান্ত হয়ে যাবে, বাবা একটু পরে ঠিক হয়ে যাবে, বাড়িতে পাঠানোর জন্য। খালা আমার দিকে তো খুব ক্ষিপ্ত, ওনার রাগই হচ্ছে নরসিংদীতে এটা করলা, বাবা না করলো, তো সেই বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিল, তোমার বাবার এত রাগ, এখন আবার এখানে আইসা কেন এটা করতে গেলা। তো খালা মনে করছে কি যে আমি হয়তো মানে খুব মন খারাপ হয়েছে, ওদের বাসায় গেছি, এগুলি বলে আমি আবার বাড়িতে ব্যাক করতেছি। আচ্ছা আচ্ছা। আমার তো আপনি মাসুদের সাথে চলে যাচ্ছেন? না মাসুদের সাথে তো আমার দেখা হইলো নরসিংদীতে যাওয়ার। আপনাকে নিয়ে যাচ্ছে ঢাকা থেকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ 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 সেটাই তো বলতেছি আমি। জি বলুন। তারপর মাসুদ যখন ঢাকা গেল আমাকে নিয়ে মামার বাসায়, তখন মামাকে সবকিছু বলার পরে তারপরে তার মামা শুনে তার বাবাকে ফোন দিছে যে দুলাভাই এরকম এরকম মাসুদ তো এখানে আসছে, তার সাথে একটা মেয়ে আছে, এরকম এরকম, তো কি করব। পরে ঘটনাটা বলার পরে তারপর মাসুদের বাবা জিজ্ঞেস করছে মাসুদের মামাকে যে তাহলে আমার ছেলে কোথায়, কালকে হরতাল। বুঝতে পেরেছি আমি তখন, মানে আপনার হচ্ছে হলো মাসুদের মামা বলেছে ওকে বের করে দিয়েছি, কিন্তু বাবা বলেছে আসলে কালকে হরতাল, দেশের অবস্থা ভালো না, কেন আমার ছেলে এরকম করে। তো বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল মানে? হ্যাঁ ওরা হচ্ছে বিয়ে করাই দিল। মাসুদের মামারা আপনাদের বিয়ে করে দিল? হ্যাঁ বিয়ে করাই দিল। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে আপনি বাড়ি ছাড়লেন এবং বিয়ে করে ফেললেন? হ্যাঁ বিয়ে করাই দিছে। তো কতদিনের সম্পর্ক আপনার ছিল? একটু থামবেন। সেটা মানে প্রেম যেটাকে বলে, ওটা কতদিন করলেন? এটা আসলে 1 বছর হবে। 1 বছরের মতো? হ্যাঁ পুরোপুরি 1 বছর হবেও না, এতটা পুরো 1 বছর হবে না। আপনার চেয়ে বয়স ওনার কত বেশি ছিল? আমার চেয়ে ওর বয়স 10 বছর বেশি ছিল। 10 বছর বেশি ছিল? হ্যাঁ। কি করতো তখন? ও তখন মাত্র ইন্টার করে ডিগ্রিতে। কোনো কাজ কাম করে না? না কিছুই করে না তখন। আচ্ছা তারপর হচ্ছে এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ঢাকায় থাকলাম মিনিমাম হবে 5 মাস। এই সময়টাতে বাবা খোঁজ নিল না? পরিবারের লোকজন? আমার বাবা মা কেউ খোঁজ নেয় নাই, এবং আমার বাবা বলছে যে আমার মেয়েটা হচ্ছে মরে গেছে। আর আমার বাবার ছোটবেলা থেকেই খুব স্বপ্ন ছিল তার মেয়ে একজন ব্যাংকার হবে এবং সিএ কমপ্লিট করবে। তো ছোটবেলা থেকেই উনি হচ্ছে স্বপ্ন দেখতো। তো আমার বাবার হচ্ছে এত প্রপার্টি ছিল না, বাট
তার 2 মেয়ে 1 ছেলেকে ভালো করে পড়াশোনা করাইছে, জাস্ট এটুকুই আর কি। তো দেখা গেছে আমার বাবা মা খোঁজ নেয় নাই। 5 মাস ছিলাম ওইখানে, থাকার পরে 5 মাস পর মানে আর 5 মাসের ঘটনাটা আমি একটু শুনতে চাই। হ্যাঁ, 5 মাসের ঘটনাটা অবশ্যই। 5 মাস থাকলাম হচ্ছে মাসুদের খালার বাসায়। ওইখানটাই ঢাকায় যেখানে থাকতাম ওইখানে হচ্ছে মামার বাসা, খালার বাসা, ইভেন মাসুদের বাসা। তার বাবার 2টা বাড়ি আছে ঢাকায়, ওইখানেই আশেপাশে। ওদের রিলেটিভরা হচ্ছে সবাই একই সাথে, মানে বাড়ি দেখা গেছে পাশাপাশি 1-2টা বাসা পরে এরকম আর কি। তো মাসুদের খালার বাসায় থাকতাম। তো খালার বাসায় থাকার পরে আমি একটা কথা এখানে না বললেই হবে না, তার একজন মামা ছিল, মামা মানে ডাকতো আর কি, ওই এলাকার ওইখানে স্থানীয় ছিল, উনি অ্যাডভোকেট ছিলেন। তো প্রতিদিন বাজার, তারপরে কি লাগবে না লাগবে সবকিছু হচ্ছে যে ওই মামা করে দিত। ওইখানকার স্থানীয় ছিল, মামা করে দিত। আর মামা হচ্ছে মাসুদকে খুব আদর করতো, তো করে দিত মামা। তো চলে যাচ্ছে এভাবে। আর মাসুদের এক বড় ভাই ছিল, মামাতো ভাই, প্রতিদিন আবার করতো কি, ওই ভাইয়াটা ধরেন পড়াশোনাটাও যে তখন চলে আসছি, পড়াশোনা বন্ধ, তখন ওই ভাইয়া বলতো যে তুমি এক কাজ করো, তুমি তো ফ্রি থাকো, ওই টাইমটাই হচ্ছে আমি বই টই কিনে দিয়ে পড়াশোনা যা করা দরকার আমি করাবো, তুমি আমার কাছে পড়বা। আচ্ছা, তো ঠিক আছে, চলতে থাকলো এরকম। তো উনি আবার প্রতিদিন আমাকে 5 টাকার 2টা কয়েন দিয়ে যাইতো। যে মানে প্রতিদিন যেই রুমটাতে ছিলাম তখন হচ্ছে টিন শিট বিল্ডিং ছিল, ওইরকম ভালো ছিল না, মাত্র কোন রকমে করছে। তো ওই ঘরের উপর থেকে কিভাবে জানি উনি ফেলতো, 2টা কয়েন ফেলতো। তো আমি প্রতিদিন রুমে গেলেই দেখতাম যে 5 টাকার 2টা কয়েন ওখানে থাকতো। তো থাকলে বলতো কি যে এই টাকাটা হচ্ছে তুমি জমা করে রাখবা, কখনো হয়তো কাজে লাগবে, আমার তো আর এত ইনকাম সোর্স নাই, আমি তোমাকে খুব বেশি দিতে পারবো না, কিন্তু যেটা দিচ্ছি হয়তো তোমার কাজে লাগতে পারে, তুমি জমায় রাখবা। তো গেল এরকম চলতেছে 5 মাস। যাওয়ার পরে একদিন এদিকটা হচ্ছে মাসুদের বাবা, মাসুদের মামা মামি, তারপরে খালা খালু সবাই হচ্ছে কি একদিন সন্ধ্যাবেলা, সেটা 3 মাস থাকার পরে, 3-4 মাস থাকার পরে একদিন মাসুদকে তার মামার বাসায় ডাকলো, তুমি আসো। তো মাসুদ গেল, তার মামা খালাতো ভাই যে 2টা থাকতো বাসায়, ওই 2 খালাতো ভাই গেল। মানে পুরো আমার মনে হচ্ছে কি যে তাদের ফ্যামিলির যতগুলি লোকজন আছে, আত্মীয় স্বজন, সবাই একটা জায়গায় বসছে। তো আমি এটা জানি না, আমাকে বলা হয় নাই ফার্স্টে যে কেন তাকে ডাকছে। তো যাওয়ার পরে ওইখানে অনেক রাতে আসছে, প্রায় হবে 3টা বা 4টার দিকে আসছে, সকাল মানে বুড় হয় ওইরকম। তো আমি আসার পরে জিজ্ঞেস করলাম কি তুমি মামার বাসায় গেলা, কি হইলো, আমি একা বাসায় থাকলাম, মানে কেন তোমাকে ডাকছে? তো দেখি কি চুপ করে আছে, খুব মুড অফ। আমি জিজ্ঞেস করলাম যে তোমার আসলে প্রবলেমটা কি হয়েছে? পরে বলতেছে কি যে আমার কোনো প্রবলেম নাই। আমি বলছি না, কোনো একটা সমস্যা তো হয়েছে, তুমি আমাকে খুলে বলো। তারপর সে বলছে যে আমাকে সব আত্মীয় স্বজনরা বলছে যে তোমার বয়স এখনো অনেক কম, আমার তো ইনকাম সোর্স নাই কোনো কিছু, আমি মাত্র পড়াশোনা করতেছি, আর আমাদের যে ফ্যামিলি, আমার বাবা মেনে নিবে না, আমাকে বলছে কি তোমাকে ডিভোর্স করে দিতে, সেই ব্যবস্থাটা ওরা করে দিবে। ওকে। তো আমি তখন মানে এটা বলার পরে আমি খুব তাকায় আছি ওর দিকে, যে মানে আমি আসলে তখন কি বলবো ঠিক বুঝতেছিলাম না, মানে কি করব। তো অনেকক্ষণ চুপ করে থাকার পর আমি ওরা জিজ্ঞেস করলাম যে এখন তোমার সিদ্ধান্তটা কি? তো বলতেছে কি যে না, আমি এটা ছাড়বো না, ওরা যাই বলুক আমি এটা করব না। ওকে। তো ঠিক আছে, ও আবার বলতেছে যে আমরা তো এখানে থাকতেও পারতেছি না, অন্য একজন বাজার করে দেয়, খাচ্ছি যাচ্ছি, ভাবে তো আর যাবে না বা হবে না, তোমার পড়াশোনা করতে হবে, আমার হচ্ছে পড়াশোনা বাকি আছে, করতে হবে। তো এক কাজ করো, আমরা চলে যাই, তুমি তোমার বাড়ি চলে যাও, আমি আমার বাড়ি চলে যাই। আচ্ছা। তো এদিক দিয়ে হইলো কি, ওর বাবা হচ্ছে ব্যাংকার ছিলেন, জব করতো, ব্যাংকার ছিলেন। তো ওর বাবা ওর জন্য দেশের বাইরে যাওয়ার জন্য টাকা জমা দিল ইতালিতে। ওকে। তো যার কাছে টাকা জমা দিল, টাকাটা জমা দেওয়ার পরে মাসুদকে হয়তো কোনোভাবে খবর দিছে কিংবা ফোনে বলছে যে এরকম তোমাকে তো দেশে বাইরে যাওয়ার জন্য টাকা জমা দিছি, তুমি বাড়ি চলে আসো, আর তোমার বউকে বলো তার বাবার বাড়ি চলে যেতে। মানে এটাই ছিল রিজন, যেটা আপনাকে সে বলেনি? হ্যাঁ। আপনাকে তখন বলেছিল ব্যাপারটা যে ইটালিতে যাওয়ার চেষ্টা করছে আমার ফ্যামিলি? না, এটা বলেন তখন, এটা বলেন, ইনফরমেশন আপনাদের তখন দেয়নি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে ওইরকম ও আমাকে বলল যে হচ্ছে বাড়িতে গিয়ে তো হচ্ছে খবর আসছে, তো আব্বা হচ্ছে ইটালি যাওয়ার জন্য টাকা দিল,
তো এখন তো তোমাকে তোমার বাড়ি যেতে বলছে, আমাকে আমার বাড়ি যেতে বলছে। এটা বললো আপনাকে পরবর্তীতে? হ্যাঁ, এটা আমাকে বলছে। তো আমি বললাম কি যে এখন তোমার সিদ্ধান্তটা কি? বলে কি আমি যদি ওইখানে যাই তাহলে কি এটা ভালো না? আমি বলছি ঠিক আছে। তো আমি আসলে তখন তো আর এতটা বুঝতাম না কি জন্য যাইতে বললো, কি করতে বললো বা কেন যাইতে বললো। তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে, যেতে বলছে তো যাবে। তারপরে আমার আম্মাকে কোনোভাবে হয়তো খবর দেওয়া হয়েছে আমার বাড়িতে। তো আমার আম্মা আমার মামিকে নিয়ে ঢাকায় আসলো। আমার বাবা তো আসবে না কখনো। তো আমার মামিকে নিয়ে ঢাকায় আসছে। আসার পরে দেখা গেছে কি ওর মামি, তারপরে হচ্ছে ওর মামা, খালা, খালু ওদের সাথে বসছে। কথা হয়েছে এরকম যে ও ইটালি চলে যাবে, ঠিক আছে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। তো আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান মানে কি আপনার ফ্যামিলির লোকজন তখন বসলো ওখানে? হ্যাঁ, আমার ফ্যামিলির লোকজন কেউ রেখেছে? আমার ফ্যামিলির লোকজন বলতে তো আমার বাড়িতে যখন খবর দেওয়া হইলো তখন হচ্ছে আমার মা আর আমার মামি আসলো। আচ্ছা। আসার পরে তারপরে হচ্ছে আমার মা আর মামির সাথে বসলো ওর মামি মামারা। তো বসার পরে ডিটেলস বললো যে ওই ইটালির জন্য টাকা দিছে ওর বাবা, ও হচ্ছে মানে যাবে, তো আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। তো ও ইটালি গেলে ওর অবস্থা ভালো হইলে যখন ইনকাম সোর্স হবে তখন তো হচ্ছে আবার নিয়ে আসবে। আচ্ছা। তো ঠিক আছে, আমার মা নিয়ে আসলো, আমাকে সেদিন নিয়ে আসলো। জি। আমি চলে গেলাম আমাদের বাড়িতে, ও চলে গেল ওর বাসায়। তো ওইখানে যাওয়ার পরে যেদিন ইটালির জন্য টাকা জমা দিল, ওইখানে যাওয়ার পরে তারপর দিন আমাকে বলল কি যে যে লোকের কাছে টাকা জমা দেওয়া হয়েছে সেই লোক মারা গেছে। মানে বাড়িতে যাওয়ার পর দিনই আপনাকে এই ধরনের কথা বলছে? পর দিনই এটা বলছে। তো ঠিক আছে, মারা গেল। এখন তো আর তার সেই ইটালি যাওয়া হইল না, ওই লোক মারা গেল। তো এখন আসলে কি করবে? রাইট। তো আমার সাথে আসলে ওইরকম যোগাযোগ তখন আর নাই। ওর বাসার দিক থেকে আসলে চাচ্ছে না, হয়তো ওইরকম যোগাযোগ নাই। এই মাঝে মাঝে হচ্ছে তখন তো। আপনি যে বাড়ি ফিরে গেলেন, আপনার বাবা আপনাকে কিভাবে রিসিভ করলো একটু শুনি। আমার বাবা, আমি যে বাড়ি ফিরে গেলাম, আমার বাবার সাথে আমি যে কয়দিন বাড়িতে ছিলাম আমার বাবার সাথে আমার দেখা হয় নাই। কারণ হচ্ছে আমি এক রুমে থাকতাম, আমার বাবা আরেক রুমে থাকতো। ইভেন আমার বাবা আমার সাথে দীর্ঘ 8 বছর কথা বলে নাই। এরপরে দীর্ঘ 8 বছর কথা বলে নাই। তারপরে তো আমার বাবার সাথে দেখা হয় না। এক দিদা আসছে, বাবা আরেক দিদা যায়, আর আমিও হচ্ছে এরকম মানে লুকানোর মতো একটা অবস্থা, যে মনে হয় যে বাসায় হচ্ছে কেউ চুরি করে চোর যেরকম লুকায় থাকে ওরকম হচ্ছে লুকানোর মতো অবস্থা। তো আমার মন খারাপ, বাবার দিকেও তাকায়, আবার সমাজের কথা চিন্তা করি, লোকজন মানে কিরকম সিচুয়েশন গুলি আসলে ফেস করে গেছে। তো ওইরকম ভাবে চিন্তা করে এই তো আগাচ্ছে ওরকম। তো তার বাড়ি থেকে আমাকে নিবে এরকম কোনো কিছু বলে না যে ওদের বাসায় আমাকে নিবে কি নিবে না। তো এটার পরে কিছুদিন পরে হবে, কিছুদিন বলতে হচ্ছে 7-8 মাস পরে হবে। ওদের বাসা থেকে নেওয়ার কোনো নামগন্ধ নাই। তো একজন বলল কি আমার বাড়িতে আমি নিজেই নিয়ে যাব, ওরা কেউ নেক আর না নেক আমি নিজেই নিয়ে যাব। আচ্ছা। তো হুট করে একদিন আমাকে নিয়ে গেল, ওদের বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আর কি সবার সাথে পরিচয় করাইলো, বলতে হচ্ছে কেউ আমার সাথে কথা বলে না, এরকম করে বিয়ে হয়েছে, আবার এরকম করে নিয়ে আসছে, এটা কোনো কথাই হইলো না, কোনো যুক্তি হইলো না। আচ্ছা। তো আমি যেদিন এখান থেকে গেলাম সেদিন তো আমার সাথে কাপড় চোপড় ছিল না, কারণ আমার বাবার কাছে বলার কিছু ছিল না, আমার মায়ের কাছে বলারও ছিল না। আমার বাবা মার কথা হয়তো এটাই ছিল যে ওদের বাসা থেকে যদি কেউ নিতে আসে তাহলে তুমি যাবা, যদি নিতে না আসে তাহলে যাবা না। আচ্ছা। হ্যাঁ। তো নিয়ে গেছে, আমার কাপড় চোপড় ছিল না, আমার মনে আছে সেদিন আমার গায়ে লাল একটা জামা ছিল, ওই বাসায় গেলাম। তো তখন হচ্ছে মানে আমার চুলগুলি ছিল অনেক লম্বা, অনেক লম্বা ছিল। জি। তো আমি যখন যেদিন ওদের বাসায় গেলাম, শ্বশুর বাড়িতে, হ্যাঁ শ্বশুর বাড়িতে গেলাম, সেদিন তো অনেক মন খারাপ, মানে কেউ কথা বলতেছে না, কেউ ভালো চোখে দেখতেছে না, আশেপাশের মানুষজন আসতেছে দেখতেছে মাসুদের বউ কেমন দেখবো, এটা নিয়ে এত কাহিনী হইলো, এত কিছু হইলো। তো এখানে তো চলে গেল, ওদের বাসায় গেলাম, এরকম আর কি থাকতেছি, খাইতেছি, কোন রকম কিছু করতেছি, কাজ টাজ হচ্ছে, কেউ আমাকে বোঝায় দিচ্ছে না যে এটা করা লাগবে, এটা করা লাগবে। কিন্তু আমি আসলে নতুন একটা পরিবেশে গেলাম, আমি ঠিক বুঝতেও ছিলাম না যে আমি কি করব বা আমার কি করা উচিত। হ্যাঁ। তো আমি যেদিন গেলাম তারপর দিনই হচ্ছে আমার এক নানি শাশুড়ি ছিল, মানে মাসুদের নানি যেটা, উনি ছিল, উনি করলো কি পরের দিন সকালবেলা মানে অনেকগুলি কাপড় বিছানার চাদর থেকে নিয়ে যা আছে অনেক কাপড় চোপড় নিয়ে আসছে, কাপড় ধুতে দিল। হ্যাঁ,
কাপড় ধুইতে দিল, কিন্তু তখন হচ্ছে এরকম ছিলাম যে মানে একটা বিছানার চাদর উঠায় ধোয়ার মতো হয়তো ওরকম ছিলাম না, মানে এটা পানিতে ভিজে গেলে ওজনটা যে হয়তো এটা উঠাইতে আমার কষ্ট হইতো। সো ইউ আর ফেসিং দ্য রিয়েলিটি রাইট নাও। শাওন, যেখানটায় আমরা ছিলাম, তারপর কাপড় চোপড় ধুইতে দিল, কিন্তু ওই যে ওইরকম ছিলাম না যে বিছানা চাদর দিল 2-3টা, মানে ধুবো ওইগুলি, তারপর পরিপূর্ণ ভাবে যেগুলি হচ্ছে ধুয়ে একেবারে নাড়া রোদে শুকাইতে দেওয়া ওইরকমটা করতে পারতেছিলাম না। তো যাই হোক কোন রকমে করলাম, কিন্তু তখন থেকেই বুঝতেছিলাম যে কষ্ট কাকে বলে, কারণ এর আগে কিন্তু এতটা বুঝি নাই। যখন থেকে শ্বশুর বাড়ি যাওয়া হলো তখন থেকেই বুঝতেছিলাম। এর পরের দিন আমার সেই নানু শাশুড়ি আবার দিল কি মশলা বাটা, মরিচ বাটা। ওকে। হ্যাঁ, তো এটা তো আমি কখনোই করি নাই, এটাও করতে আমার খুব কষ্ট হইতেছিল। মানে ঠিক আছে মরিচটা বাড়তেছিলাম ঠিক আছে, কিন্তু এটাকে মানে ভালোভাবে বাড়তে পারতেছিলাম না, স্বাভাবিকভাবেই প্রথম কাজ। হ্যাঁ, তো কোন রকমে হচ্ছে করলাম, করার পর আমার নানি শাশুড়ি বলতেছে কি এটা হয় নাই, তো এতটুকু বয়সে তো আমরা অনেক কিছু করছি, কি করলা, বাবার বাড়িতে কি শিখলা, কোনো কাজই দেখি পারো না, তাহলে কিভাবে চলবে, সংসার তো চলবে না। তো ঠিক আছে, যদিও হচ্ছে ওদের অনেক প্রপার্টি, ওরা সবাই ডক্টর, বাবা ব্যাংকার, শুধু মাসুদ বাদে। একটা ভালো শিক্ষিত ফ্যামিলি এবং একটা নামি দামি ফ্যামিলি, সবাই চিনে। তারপরে এরকম তো বলতেছে তোমার নানি শাশুড়ি চলে গেল, কিছুদিন থাকলাম, থাকার পরে হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম বলতে হচ্ছে যে মানে কেমন লাগতেছে আমি নিজেও জানি না। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি খুব অসুস্থ বোধ করতেছি। তো কি হয়েছে, হঠাৎ করে একেবারে বমি টমি করে, মানে একেবারে খুব খারাপ অবস্থা। কি হয়েছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তখন হচ্ছে আমি ক্লাস 10-এ পড়ি। তখন ডক্টর বলল যে মানে কনসিভ হয়েছে। তো এই খবরের পরে মানে আমি নিজেও বুঝতেছিলাম না যে কি করব, আসলে কি করা উচিত। তো আমার শারীরিক অবস্থা হচ্ছে খুব খারাপ। বাসায় আসার পরে এটা যখন জানাইলো, তখন আমার শাশুড়ি বলতেছিল কি এটা কোনোভাবেই সম্ভব না। এখন শাশুড়ি বলছে? হ্যাঁ, আমার শাশুড়ি। সম্ভব না মানে কি, এটা হওয়া সম্ভব না নাকি রাখা সম্ভব না? এটা রাখা সম্ভব না, কোনোভাবেই হচ্ছে এটা সম্ভব না। এখন কি করবা, তোমার বাবার বাড়ি যায়া এটা অ্যাবর্শন করে ফেলো। বাবার বাড়ি গিয়ে অ্যাবর্শন করো? হ্যাঁ, বাবার বাড়ি যাই অ্যাবর্শন করে ফেলো, কারণ এখানে তোমার কে কি করবে, কেউ কিছু করতে পারবে না, এখানে আমরা কিছু করতে পারবো না তোমাকে, তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তোমাকে কে দেখবে। তো আমি আসলে খুব ভাইয়া পড়লাম, কি করব বুঝতেছি না। জামাইকে বললেন না? হ্যাঁ, তার সামনেই বলা হয়েছে, এটা ওকেই বলছে, আমাকে বলে নাই। আচ্ছা, তো ও কি বললো? ও বলার পরে ও বলতেছে কি যে আমাকে বলতেছে কি যে তুমি চলে যাও, আমার মা যেটা বলছে। আচ্ছা, একটু শুনি, মানে ও কি ইকোনমিক্যালি ওর ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট ছিল? হ্যাঁ। সো দিস ইজ আ পয়েন্ট। তো চলে যাও, তোমাকে হচ্ছে আমার মা যেটা বলছে সেটাই করতে হবে। আমার বাবার বাড়ি গেলাম, তো আমার না কোনোভাবেই হচ্ছে মনটা ওইরকম সায় দিল না, বাচ্চাটা নষ্ট করে ফেলবো। আচ্ছা, আমার বয়স যাই থাকুক না কেন, যাই হোক না কেন, ওদের তো এরকম কোন উদ্দেশ্য নাই যে মানে আমি এখানে থাকবো কি থাকবো না। হয়তো উদ্দেশ্য খারাপও থাকতে পারে, যেহেতু ওরা আমাকে ভালোভাবে মেনে নিতে পারতেছে না, আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই, আমার সাথে কোনো যোগাযোগ নাই, তো গেল ওইভাবে যাইতেছে। করি নাই এটা, অ্যাবর্শনটা করি নাই। না করার পরে কিছুদিন ঝামেলা হয়েছে বেশ, ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে লোকজন পাঠাইতো, নানান রকম কথাবার্তা বলতো আমার মাকে আর আমার বাবাকে, আর আমার বাবা তো আমার সাথে কথাই বলে না, তখন তো আরো ভীষণ ক্ষিপ্ত আমার বাবা আমার উপরে। আমার কেন এত কথা শুনতে হবে এখন। তো এরকম করার পরে ওরা না আমাকে আর কেউ নিতে আসে না, তো নিতে আসে না, দেখা গেছে কি 5-6 মাস পরে আমি নিজেই চলে গেছি ওদের বাসায়। আপনি বেবিটা কি অ্যাবর্ট করলেন? না, করেননি তখন? না, তখনও করি না। আপনার হাজবেন্ড বেবিটা চেয়েছিল? আমার হাজবেন্ড আসলে চাই নাই সেটাও বলে নাই, আবার মানে চায় সেটাও বলে নাই, মিডলপন্থী ছিল। আপনার ফ্যামিলি চেয়েছিল? আপনার ফ্যামিলি? হ্যাঁ, আমার ফ্যামিলি বলছিল যে এটা অপারেশন করানোর দরকার নাই, কারণ ওরা যেহেতু এখনো মেনে নেয় নাই, দেখা গেছে কি বাচ্চাটা হয়ে গেলে হয়তো রিলেশনটা ভালো হইতে পারে। আপনি আপনার শ্বশুরের কথা বলছিলেন যে শ্বশুর খুব প্রতাপশালী লোক, হ্যাঁ, তার কোনো ভূমিকা ছিল এখানে? সে কিছু বলেছিল? সে কিছু বলছিল বলতে ওই সময়টা আমার শাশুড়ির কথা আমি শুনছিলাম, কিন্তু আমার শ্বশুর আমার সাথে কখনোই ভালো বিহেভ করে নাই। ওই সময়টা তো করেনি। তারপর আপনি 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ওদের বাসায় চলে গেলাম। চলে যাওয়ার পরে তখনও হচ্ছে এরকম অনেক কাজ করতে হইতো, যদিও কাজের মানুষ ছিল, তারপরও দেখা গেছে কি যে ওদের বাসায় হচ্ছে অনেক ধান হইতো, মানে অনেক সবজি তরকারি এগুলি করতো, তো কাজের মানুষ ওই দিকটা সামাল দিত, আর বাসার ভিতরের কাজগুলি দেখা গেছে আমারই অনেক সময় একাই সামাল দিতে হইতো। তো আমার জন্য এটা আসলে খুব ট্রাফ হয়ে যাইতেছে।
মানে আমি আর পারতেছিলাম না, কিভাবে কি করব বুঝতেছিলাম না, শরীর খুব ক্লান্ত, খুব দুর্বল। তো আমি আমার আম্মাকে খবর দিলাম একজনকে দিয়ে, যে আমি তো এখানে আর পারতেছি না, এত কাজ টাজ করে আমাকে এসে নিয়ে যাও। তো আমার দাদাকে পাঠাইছে। আমার দাদা যখন আমাকে নিতে আসলো, তখন আমার শ্বশুর সেদিন বাড়িতে ছিল, এবং আমার চাচা শ্বশুর, ইভেন হচ্ছে আরো আশেপাশের মানুষজনকে আমার শ্বশুর থাকতে বলল। আমার দাদাকে এত কথা বললো, উনি সেটা সহ্য করতে পারে নাই, ওই বিহিবটা ঠিক মানতে পারে নাই। কি বলেছিল? বলছিল যে আপনাদের ফ্যামিলিতে, মানে তাহলে কি আপনাদের ফ্যামিলিতে মানে একটা মেয়ে হইলেই কি এরকম লেলায় দেন নাকি কোন ছেলের পিছনে, যে ভালো একটা ফ্যামিলি দেখে চলে যাক। তো আমার দাদা সেটা আসলে মানতে পারে নাই। আমার দাদা আমাকে নিয়ে বাড়িতে গেল, সেদিন রাতে উনি মারা গেছে। আমার দাদা এরকম ছিল, এত সুন্দর, এত সুশ্রী একজন লোক ছিল, তার চলা ফেরা, তারপরে সব স্টাইল এত সুন্দর ছিল সেই বয়সে, এখনো লাঠি ধরে ধরে হাঁটতো। তারপরও তো আসলে আমার দাদা মনে হয় সেই অপমানটাই মানতে পারে নাই। তো সেদিন রাতে উনি মারা গেল, চলে গেলাম আমি। তো আমার দাদা শুধু আসছে আর কান্না করছে অনেক। তখন আমাকে রাস্তায় আসতেছে আর বলতেছে কি, যে তুমি তো অনেক ছোটো, কিন্তু এত ভুল করছো, এটার মাসুল তুমি পুরো লাইফটা দিয়ে যাবা, এখন না আসতে পারবা না হচ্ছে থাকতে পারবা। তো আমি আসলে দাদার কথায় তখন ওইরকম কোনো কিছু মনে করি না এই রাস্তার মধ্যে। আর আমি জানতাম না যে দাদা মারা যাবে রাতে। তখন দাদা মারা গেল। কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে এসে আমার দাদা কোনো আত্মীয় স্বজন, আমার বাবা মা, দাদি কাউকেই বলে নাই যে ওনার কি হয়েছে। শুধু আয়সা বলছে আমার ভালো লাগে না। কয়েকদিন গেল, আমার ছেলে হইল। হ্যাঁ, সেটা আমাদের বাড়িতেই হয়েছে, নর্মাল ডেলিভারি। আমার ছেলেটা হওয়ার পরে 6 দিন ওভার হয়ে গেল, কেউ আমার ছেলেটাকে দেখতে আসে নাই, ইভেন তার বাবাও আসে নাই। তখন আমি জিজ্ঞেস করতেছিলাম ফোনে যে তার বাবা কেন তার ছেলেকে দেখতে আসে নাই। তো তখন আমাকে ওই বাসা থেকে খবর বললো কি, যে ঢাকার বাসার কাজ করতেছে, তো তার বাবা ওইখানটা দেখাশোনা করে, তো ওইখান থেকে তো সে আসতে পারবে না, ওই কাজটা গুছায় তারপরে আসবে। তো 6 দিন পর সে তার খালাতো ভাইকে নিয়ে আমার ছেলেটাকে দেখতে গেল, দেখলো, চলে আসলো। ছেলেকে দেখার পরে আপনার হাজবেন্ডের প্রতিক্রিয়া কেমন ছিল? প্রতিক্রিয়া ছিল ছেলেটাকে কোলে নিচ্ছে। জি। তো তখন আসলে ওইরকম ওই যে গ্রামের মানুষরা একটু নিয়ম করে না, যে এই ঘরে হচ্ছে বাচ্চা হয়েছে, সব লোকজন আসা যাবে না, তোমরা ওই পাশ থেকে দেখো বাচ্চাটাকে, আতুর ঘর যেটাকে বলে। হ্যাঁ, তো ওই রুম থেকে অন্য রুমে নিয়ে গেল, ওই রুম থেকে হচ্ছে মানে দেখাইলো আর কি। ওইরকম দেখে ওর খালাতো ভাই নিয়ে গেছে, সে চলে গেছে। এবং আমাকে কোনো টাকা পয়সা বা হচ্ছে ছেলে হয়েছে একটা খরচ আছে বলে কোনো কিছুই মানে সে দেয় নাই। তো আমার ছেলে হয়েছে ওইভাবে চলতেছে, 8 মাস হয়ে গেছে। 8 মাসের মধ্যে আমার শ্বশুর আর আমার শাশুড়ি হয়তো 1-2 দিন গেছিল কিনা আমার ওরকম মনে পড়তেছে না, 1 দিন গেছিল, 2 দিন হবে কিনা আমার মনে নাই। তো 8 মাসের মাথায় আমার ছেলেটা খুব অসুস্থ, মানে এত জ্বর, একেবারে হাত দেওয়া যায় না গায়ে। তো ওকে আমি খবর দিলাম যে ও তো এরকম অসুস্থ হয়ে গেছে, তুমি আসো। সে আসলো, আসার পরে দেখে কি ওর হচ্ছে অ্যাজমার প্রবলেম দেখা দিছে, অনেক শ্বাসকষ্ট হইতেছে। তো ও বলতেছে কি, ও তো এত অসুস্থ, ওরে ঢাকা নিয়ে যাব। তো ওর বাড়িতে ফোন দিল আমার শাশুড়িকে যে আম্মা ও তো এরকম অসুস্থ, ওকে ঢাকা নিয়ে যাব। তোর মা আবার বলতেছে কি, ঢাকা নিয়ে যাওয়ার আগে বাড়িতে নিয়ে আসো, আমাদের এখানে একটা হুজুর আছে, ওইখান থেকে মানে পানি পড়া দিব বা ওকে দেখবো, দেখলে বলা যাবে ওর আসলে কি হয়েছে, ওরকম জিন ভূতের আসর হয়েছে কিনা, উনি বলতেছে এটা। তো ঠিক আছে, সে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গেল। জাস্ট ওইভাবে আমার ছেলেকে নিয়ে ওদের বাসায় যাওয়া, আমাকে কেউ নিতে আসে নাই, আমার ছেলেটাকেও কেউ নিতে আসে নাই। তো গেলাম, ওইখানে থাকতেছি, চলতেছি, মোটামুটি ভালোই চলতেছে। এই তো লেগে থাকতেছি সংসারে, দেখা গেছে টুকটাক কথা কাটাকাটি হচ্ছে, সেটা আবার মানে শেষ হয়ে যাচ্ছে। ইভেন ভালো ব্যবহার তো আমি পাই নাই। ঠিক আছে, কাজটা যেরকম দিচ্ছে ওরকম করতেছি, যা পারতেছি করতেছি, যেটা পারতেছি না সেটাও বলতে পারতেছি না, আর যেটা করতে পারতেছি সেটা তো করতেছি। এখানে আর একটা কথা বলা লাগবে, যেটা বলা হয় নাই। ছোটবেলা থেকে আমার ছেলেটার 8 মাস হইলো, 8 মাসের ভিতরে ওরা তো কেউ আমার ছেলেটাকে দেখতে যায় নাই। বাট যখন আমি তাদের বাসায় নিয়ে আসলাম, তখন হয়েছে কি, 1 বছর বয়স হইলো। 2-3 মাস থাকার পরে তো আমার ননদ সে কলেজে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে আমার দেবর হচ্ছে ডক্টর, তখনও সে ডাক্তারি পড়ে। আচ্ছা। তো
কলেজে ভর্তি হওয়ার পরে এখন ঢাকা বাসায় আমার শ্বশুর তো ব্যাংকে জব করে, তো সবাই ঢাকা থাকতেছে। এখন আমার শ্বশুর বলল কি, তো বাড়িতে যেহেতু মানুষ আছে, তুমি এক কাজ করো, এখন ঢাকায় চলে আসো। আমার ছেলেটা 1 বছর বয়স, তখনও সে অনেক ছোট। তো আমার শাশুড়ি জিদ ধরলো কি আমার ছেলেটাকে নিয়ে ঢাকায় চলে যাবে। ছেলেকে নিয়ে ঢাকায় চলে যাবে? হ্যাঁ। আর আপনি? আমি বাড়িতে থাকবো। তো আমি আবার বললাম কি মাসুদকে, যে মাসুদ এটা কেমন কথা, যে আমার ছেলেটা এখনো অনেক ছোট, যারা আমার ছেলেকে একবার দেখতেই গেল না এই 8 মাসের মধ্যে, আর ওরা এখন আমার ছেলেকে নিয়ে ঢাকায় চলে যাবে, এটা তো হয় না আসলে। তো মাসুদ বলল কি আমার বাবা মার খুশিটাই খুশি, দেখতে না গেল তাতে কি হয়েছে, কিন্তু দেখো তোমার ছেলেকে দেখে আমার বাবা মা কেমন খুশি হয়ে গেছে, ওর মুখ দেখে। আমার খুব মনে পড়ে, আমার ছেলেটা তখনও ভালো করে বুকের দুধটাও খাইতে পারে নাই, ওকে নিয়ে চলে গেছে। আমার খুব খারাপ লাগছে, কয়দিন ফিল করছি অনেক, হয়তো অনেকভাবে কান্নাকাটি করছি, কিন্তু তারপর আমার মেনেও নিছি যে নিয়ে চলে গেছে, ঠিক আছে, ওদের কাছে রাখবে, আদর করবে, ভালো থাকবে। তখন থেকে ওরে স্কুলে ভর্তি করার আগ পর্যন্ত ওর দাদু যেখানেই গেছে ওকে নিয়ে গেছে। আমি কোনোদিনও না করি নাই, যখন যেখানে যাইতে চাইছে আমি সেখানেই নিয়ে যাইতে দিচ্ছি। তো তখন আমার মাথায় একটা জিনিস ছিল যে সংসারে শান্তির জন্য অন্তত পক্ষে মানে কোনো কথা বলা ঠিক না, চুপ করে থাকি, দেখি যে হয়তো শান্তিটা ফিরে আসবে, কথা কাটাকাটি তো আর হবে না, এমনিতেই অনেক প্রবলেম, অনেক জ্বর তুফান গেল, তো ঠিক আছে ছেলেটাকে ওরকম নিয়ে যায়। যখন আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করব, তখন আমার ছেলেটাকে নরসিংদী নিয়ে চলে আসছে। হ্যাঁ, তখন বলতেছি কি ওরা তো স্কুলে ভর্তির সময় হয়ে গেছে, ওর স্কুলে ভর্তি করে দাও। আমি এতদিন চুপ, আমি তখন বলতেছি কি যে ওকে যখন স্কুলে ভর্তি করার বয়স ছিল না, একেবারে ছোট ছিল, তখন ওরে ঢাকায় নিয়ে চলে গেলেন, আর যখন স্কুলে ভর্তি করব এখন, তাহলে এখন কেন এখানে নিয়ে আসলেন, ওরে ঢাকায় ভালো একটা স্কুলে ভর্তি করে দেন। বলে কি ওর বাবার তো ইনকাম নাই, ওর বাবা ঢাকায় ভর্তি করলে সেটার খরচ কে বহন করবে। তো আমি বলছি কি আপনাদের তো 2টা বাড়ি আছে ঢাকায়, নরসিংদীতে বাড়ি আছে, মার্কেট আছে, আপনারা নিজেও সবাই জব করেন, তো আমার ছেলেটার খরচ বহন করার মতো ওইরকম ক্ষমতা কি আপনাদের নাই? ওইখানে অনেক কথা কাটাকাটি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, যাই হোক আমি আমার ছেলেটাকে ভর্তি করে দিলাম নরসিংদী একটা স্কুলে। ওকে, ভর্তি করে দিলাম, চলতেছে, ভালোই চলতেছে, সে ভালো রেজাল্ট করলো, প্রাইমারি স্কুলে ভর্তি করে দিছি। তো ভালো রেজাল্ট করার পরে তারপরে যখন সে ক্লাস 6-এ উঠলো, 7-এ উঠলো, তার স্কুল পারফরমেন্স খুব খারাপ ছিল। সে চুপ করে থাকতো, অনেকটাই চুপ করে বসে থাকতো, কারোর সাথে ওরকম কথা বলতো না, খুব রিজার্ভ থাকতো, মানে ফ্রি যেটা, এটা কারোর সাথে ছোটবেলা থেকেই না। যখন ক্লাস 6-এ পড়ে তখন ওই সময়টাতে হ্যাঁ হঠাৎ করে ওদের বাসায় আমার সাথে অনেক প্রবলেম, মানে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে পুরো ম্যাচ হচ্ছেই না, টুকটাক কাজ থেকে শুরু করে নিয়ে কথা থেকে শুরু করে একটার পর একটা লেগে যায়। তখন করছি কি আমি আমার বাসা থেকে চলে গেছি, মানে আমার রাগারাগি করে, হ্যাঁ রাগারাগি করে চলে গেছি। এগুলোর জন্য কি আপনার হাজবেন্ড আপনার উপরে কোনো ধরনের ফিজিক্যাল টর্চার করা? অবশ্যই ফিজিক্যাল টর্চার করছে আমার উপরে। দেখা গেছে তার ফ্যামিলির সাথে যদি কথা কাটাকাটি হইতো, লাগালাগি হইতো, তখন একটা পর্যায়ে দেখা গেছে তার বাবা মার সাথে কোনো কথার উত্তর দিত না, সে আমাকে সবসময় মানে দায়ী করতো, এটা না করলে এটা হইতো না। এটার জন্য সে আমার উপরে অনেক টর্চারিং করছে, অনেক হাত উঠাইছে, ইভেন অনেক অত্যাচার করছে। হ্যাঁ, এখানে আরেকটা কথাও বলা হয় নাই, এর মধ্যে কিন্তু আমার আরেকটা বাচ্চা কনসিভ হয়েছে, আমার ছোট ছেলেটা হয়েছে। ছোট ছেলেটা যখন আমার কনসিভ হইলো তখন দেখা গেছে কি আমি মানে আমার দেবর ডক্টর, তো আমি সবসময় ঢাকায় ট্রিটমেন্ট করাইতাম। তো করানোর পরে আমার ছেলেটার পজিশন উল্টা, তো তখন থেকেই ম্যাডাম আমাকে বলতেছিল কি যে আপনার বড় ছেলেটা ডেলিভারি হয়েছে নর্মালে, এটার কিন্তু হবে না, বাচ্চার পজিশনটা ভালো না, আপনি অবশ্যই ঢাকায় শিফট করতে হবে। তো ডক্টর আমাকে একটা ডেট দিয়ে দিল এবং বললো আপনি 2 দিন আগে হসপিটালে চলে আসবেন। তো এইখানে আমার যখন খুব পেন উঠলো, ডক্টর যেদিন ডেট দিল, তখন আমার হাজবেন্ডের হাতে এরকম টাকা ছিল না যে একটা গাড়ি ভাড়া করে আমাকে নিয়ে যাবে হসপিটালে। তো আমারও অনেক সাহস যে ঠিক আছে, টাকা পয়সা যেহেতু নাই, আমি এতটা দেখি না কি হয়, আল্লাহ কি করছে, কি রাখছে আমার জন্য। তো আর সম্ভব না কোনোভাবেই, দেখা গেছে যে অনেক বাজে অবস্থা হয়ে গেছে, পেনটা বাড়তেছে আর আমার অবস্থাও খুব খারাপ হচ্ছে। তো আমার শাশুড়ি করলো কি, আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে একটা কাজের ছেলে থাকতো, ওরে নিয়ে একটা গাড়ি আবার আমার হাজবেন্ডই পাঠাইছে, গাড়ি নিয়ে চলে আসলো আমাকে নিতে।
আচ্ছা। এখন আসার পরে বলতেছে কি যে ওরে আসলে নেওয়া লাগবে না, বাসাই হবে। কিন্তু আমার দেবর কিন্তু তার মায়ের সাথে অলওয়েজ ফোনে কথা বলতেছে যে এটা বাসায় হবে না, ওনার অবস্থা ভালো না, কিন্তু ওনার কথা হয়েছে এটা বাসাই হবে। তখন হইলো কি, সেটা ছিল কোরবানি ঈদ, কোরবানি ঈদের আগের দিন। তো অনেক জ্যাম ছিল রাস্তায়, এরকম জ্যাম ছিল যে রাস্তায় জ্যাম একেবারে নরসিংদী থেকে হসপিটালের গেট অবধি শুধু জ্যামে গেলাম। তো আমি রাস্তার অবস্থা আমার খুব খারাপ। যখনই আমি গেলাম হসপিটালে তখন আমার অবস্থা এতই শোচনীয় ছিল যে ডক্টর বলতেছে যে এখন কি ওকে বাঁচাবো নাকি বাচ্চাটাকে বাঁচাবো, কাকে বাঁচাবো। হ্যাঁ, তো আমার ছেলেটা যখন হওয়ার পরে সিজার করতে হয় নাই, তো হয়েছে, হওয়ার পরে মানে খুব রাগারাগি ভীষণ হসপিটালে, একেবারে যেটা বলার বাইরে। ডক্টররা সবাই, পরদিন হচ্ছে কোরবানি ঈদ। তো এখন ঈদ করবে তার ছেলেকে নিয়ে, সে বাড়িতে চলে আসবে। আর হসপিটাল থেকে বলছে যে আর হসপিটালে থাকা লাগবে না। তো আগের দিন হয়েছে ভালোই, এখন আলহামদুলিল্লাহ বাড়ি নিয়ে যাও। তো এখন বাড়িতে আসব, আমি তো শুনি নাই এত কথা, কিন্তু পরে যেটা শুনছি আমার শ্বশুর নাকি বলতেছে যে আজকে ঈদ দেখে কি হয়েছে, এখানে আনতে হবে কেন, এখানে নিয়ে আসলে কে করবে, ওকে ওর বাড়ি পাঠায় দাও। আপনার বাচ্চাকে নিয়ে কথা বলছে? হ্যাঁ, মানে না, আমাকে নিয়ে বলতেছে যে ওকে ওর বাড়িতে পাঠায় দাও, এখানে আনতে হবে না, এখানে আসলে কে কি করবে তাকে। তো এই কথাটা আমি শুনি নাই, কিন্তু আমার ননদ বলতেছিল কি যে এটা কেমন কথা, নতুন একটা বেবি আসছে, এটা আনন্দে ঈদ করব সবাই মিলে নিয়ে, এটা কেমন কথা, কেন বাড়ি পাঠায় দিব। তো আমার ননদ জোর করে নিয়ে গেল ওদের বাসায় আমাকে। তো নিয়ে যাওয়ার পরে ভালোই দেখলো, আমার বড় ছেলেটা দেখলো, খুব খুশি। পরদিন হচ্ছে ঈদ, আমার বেবিটা যেদিন হয়েছে সেটা কোরবানি ঈদের আগের দিন হয়েছে। তো আমরা পরের দিন রাতে গেলাম, রাতে যাওয়ার পরে পরদিন ঈদ। তো ঈদের দিন সকালবেলা মানে আমার শারীরিক অবস্থা খুব খারাপ, আমার মা আমাকে দিয়ে চলে গেছে, কারণ হচ্ছে পরদিন ঈদ, ওনার যাইতেই হবে বাসায়। তো চলে গেছে, চলে যাওয়ার পরে মানে আমার তো এরকম অবস্থা, আমি উঠে দাঁড়াইতে পারি না। এখন আমাকে ওরা বলতেছে কি যে তখন হচ্ছে সাপ্লাই পানি ছিল সেটা বাথরুমে, তো আমি টিউবওয়েলে, আমাকে দিছে গোসল করতে। তো আমার বেবির যে কাপড় চোপড় আছে ওগুলি তো আমাকেই ধুইতে হবে, তো আমাকে দিল ধুইতে। কিন্তু আমার এরকম এনার্জি ছিল না যে আমি একটা টিউবওয়েল থেকে পানি উঠায়া তারপরে এগুলি ধোবো। আপনি মা হয়েছেন? মা মানে গতকালকে, যেমন আজকে এর আগের দিন আমার অবস্থা খুব খারাপ। তখন আমি গেলাম ওইখানে, আমার চোখ থেকে অনবরত পানি পড়তেছে, মানে আমি তো শক্তিই পাচ্ছি না যেটার থেকে আমি পানি উঠায়া তারপরে হচ্ছে এটা দিব। কিন্তু আমাকে কেউ হেল্প করে নাই যে ওরা একটু পানি উঠায়া দেই, ওইটা করো, কেউ হেল্প করে নাই। তো গেল ওইভাবে। যাওয়ার পরে তো আমি যেখানে আসছিলাম, যে আমি রাগারাগি করে একটা পর্যায়ে পরে চলে গেলাম। আমি আমার 2টা ছেলেকে রেখে চলে গেছি। হ্যাঁ, এবং চলে গেছি, আমার পায়ে একটা স্যান্ডেলও ছিল না। যখনই আমি ঘর থেকে বেরিয়ে গেছি, ওরা হচ্ছে ঘরের মধ্যে, আমি হচ্ছে বাড়ির উঠানের মধ্যে দাঁড়ায় আছি। তো আমার সাথে ঝগড়ার পরে একটা পর্যায়ে আমার শ্বশুর গেটটা আটকায় দিল যে আমাকে ঘরে ঢুকতে দিবে না। তখন আমি এখানে দাঁড়ায় আছি, কি করবো, আমার পায়ে স্যান্ডেলও নাই, আমি খালি পায়ে চলে গেছি, ইভেন আমার সাথে কোনো টাকা নাই। শ্বশুর বের করে দিল আপনাকে? হ্যাঁ, বের করে দিয়েছে বলতে গেটটা আটকায় রাখছে যে আমাকে ঘরে ঢুকতে দিবে না। আপনার জামাই কই তখন? হ্যাঁ, ঘরের ভিতরেও। তখন বাড়ির ভিতরে জামাই? হ্যাঁ, আপনি গেটের বাইরে দাঁড়ায় আছেন? হ্যাঁ, আমি গেটের বাইরে। এবং তার কিছু করার নাই? না, তার কিছু করার নাই, তো পুরোপুরি মেরুদণ্ডহীন। তারপরে আমি কি করব, তারপরে হচ্ছে আমি জুতা ছাড়াই বেরিয়ে গেছি। তো এখানে যারা কাজ করে কয়েকজন মহিলা আছে, ওরা আমাকে খুব টানাটানি করতেছে যে আপনি যায়েন না। কিন্তু এখানে এরকম কথাবার্তা হয়েছে, মানে আমার আর থাকতে ইচ্ছা করতেছে না। আমিও দেখা গেছে কথার উত্তরে কথা মানে বলে ফেলতেছি, তো আমি আর পারতেছি না। তো কি করলাম, আমি চলে গেলাম। কোথায় চলে যাব, আমি সিএনজিতে উঠলাম, নরসিংদীতেই গেলাম আর কি। কতটুকু ধরেন নরসিংদী থেকে একটু ভিতরে আমার একটা খালাতো বোন থাকে, তো আমি তার এখানে যাব। এখন আমার বড় বাচ্চাটা কোথায় তখন? তখন বড় ছোট দুইটাই হচ্ছে ওদের বাসায়। আচ্ছা, বড় বাচ্চাটা ওদের বাসায়? হ্যাঁ, ওদের বাসায়। আচ্ছা, ছোট বাচ্চাটাও রেখে দিল? ছোট বাচ্চাটা যখন রেখে দিল ওর বয়স কত? ওর বয়স তখন হচ্ছে 5 বছর। ছোট বাচ্চাটার বয়স 5 বছর? হ্যাঁ। ওকে। তারপরে চলে গেছি। এখন আমার সাথে সিএনজিতে উঠছে আমার শ্বশুর বাড়ির এখানকার একটা ছেলে। তো আমি ওকে বলতেছি কি যে ভাইয়া আপনি কিছু মনে করবেন না, আমি তো একটু এক জায়গায় যাব, কিন্তু আমার ফ্যামিলিতে তো ঝামেলা হয়েছে, সেটা তো আপনাদের আশেপাশে আপনারা শুনছেন, আমি না স্যান্ডেল আনতে ভুলে গেছি, আমাকে কি আপনি স্যান্ডেল কিনে দিবেন? পরে বলতেছে কি ভাবি ঠিক আছে আপনি সিএনজিতে বসেন, আমি স্যান্ডেল কিনে দিচ্ছি। কিন্তু আমি খালি পায়ে এতটুকু কিভাবে যাব সেটাও চিন্তা করতেছিলাম।
ওকে। যে খালি পায়ে দেখলে হয়তো কেউ কোশ্চেন করতে পারে যে খালি পায়ে কেন। তো ওই ছেলেটা, আমি গাড়িতে বসছি, সে হচ্ছে আমাকে স্যান্ডেল কিনে দিছে। গেলাম ওইখানে, যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি সব ঘটনা বললাম। বলার পরে ওরা অনেকভাবে ফোনে কন্ট্যাক্ট করতে চেষ্টা করছে, কিন্তু ওরা কারোর সাথে ফোনে কথা বলে নাই। আমার সেই খালাতো বোনের সাথে তখন আর কথা বলে নাই। তো আমি তো রাগ করে আমার বাবার কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না, যেহেতু আমার বাবা আমার সাথে কথা বলে না। তো আমি চিন্তা করলাম এখন যদি যাই তাহলে হয়তো মায়ের সাথে আরো সিনক্রেটটা আরো বাড়বে বাবার, তো এখন আর যাব না। তো ওইখানে থাকলাম। থাকার পরে 2-3 দিন পরে আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে যেটা হয়েছে এটা তো হয়েছি, এখন তুমি আমার ছোট ছেলেটাকে আমার কাছে দিয়ে যাও। তখন ও বলতেছে কি যে না, দিয়ে যেতে পারবো না, তুমি তোমার মতো থাকো, চলে গেছো, ওরা এখানেই থাকো, দেখি পরিস্থিতি কি হয়। তখনও সে শান্তভাবে আমার সাথে কথা বলতেছিল। এইখানে যে কিছুদিন আমি থাকলাম নরসিংদীতে, আমার মোবাইলে একটা ফোন আসছে। তারপরে হচ্ছে যখন ছিলাম তখন আমার মোবাইলে একটা ফোন আসছে, সেটা রং নাম্বারের ফোন। তো ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করতেছে আপনি কে। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কে। তো সে ফোনটা আসছিল দেশের বাইরে থেকে, হ্যাঁ দেশের বাইরে থেকে নেট নাম্বারে ফোন দিছিল। তো ফোনটা আসার পরে কিছুদিন হচ্ছে স্টপ, কিছুদিন পর পর ফোন দিতেছে, ফোনটা স্টপের পরে স্টপ মানে ফোন আসতেছে। আমি খুব রাগারাগি করতেছি, আপনি কেন ফোন দেন আমাকে, আর ফোন দিয়েন না। আর আমি তো তখন ফোন দিয়ে কি বললো আপনাকে? আমাকে প্রথম দিন ফোন দিয়া বললো কি, প্রথম দিন তার আগে আপনি ওকে বলেন ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম ছিল হচ্ছে শিপন। ওকে, হ্যাঁ বলুন। জি। তো প্রথম দিন ফোন দিয়া বললো কি যে হ্যালো কেমন আছেন, কেমন কি। কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে আপনাকে যেটা বলতে হবে। আমার একটা পরিচিত লোক ছিল যে আমাকে ফোন দিত, সৌদিতে থাকতো, ফোন দিত। তো তার সাথে আমার কথা হইতো, মাঝে মাঝে ফোন দিত। ওই তার টুন আর তার টুন সেম, একই রকম লাগছিল। আমি কিন্তু বুঝতেছিলাম না যে আসলে কে। তো ফার্স্টের দিন যেদিন ফোন দিল, তো আমার সাথে ওই নজরুল যে লোকটা আমাকে ফোন দিত, ওনার টুন আর শিপনের টুন হচ্ছে এক সেম। তো আমি আসলে বুঝতেছিলাম না। সে ফোন দিয়া হ্যাঁ কেমন আছো, ভালো, কেমন কি, অনেক ধরনের কোশ্চেন করছে, যেরকম আর কি হঠাৎ করে মানে খুব পরিচিত। হ্যাঁ পরিচিত। তো আমার না মনে হচ্ছে কি এটা সেই হইতে পারে। তো আমিও তার কথার উত্তর দিয়া যাই। তো মিনিমাম 20 দিন পর যেটা হয়েছে যে আমি বুঝতেছিলাম যে এটা আসলে ওই লোক না। কারণ হচ্ছে কি, আমি যখন তাকে কোশ্চেন করতেছিলাম তখনই সে বলতেছিল মানে এরকম ধরনের যে হ্যাঁ হু হা, মানে টুকটাক কথার উত্তর দিতেছিল, পুরাপুরি ঘটনাটা সে বলতে পারতেছিল না। তখন আমি একটু মানে চিন্তা করলাম যেখানে তো রং কিছু অবশ্যই আছে। কারণ হচ্ছে কি, আমি অনেক কিছু জিজ্ঞেস করতেছি কিন্তু সে বলতে পারতেছে, মানে খুব ছোট্ট কথায় আনসার দিয়ে সে রেখে দিচ্ছে ফোনটা। তো গেল, তখন আমি ভীষণ রাগ করলাম যে আপনি আমাকে আর ফোন দিবেন না, আপনি কে। তো এরকম যাওয়ার পরে কিছুদিন ফোনটা অফ ছিল। হ্যাঁ, সে আবার ফোন দিল। আবার ফোন দেওয়ার পরে সে বলল কি যে আমি বলছি কি আপনি সত্যি করে বলেন তো আপনি কে এবং আমার নাম্বারটা কোত্থেকে পাইলেন। তখন বলল কি যে আমি আসলে আপনার নাম্বারটা পাইছি নজরুলের কাছ থেকে, যেমন হচ্ছে ফোন দিত, ফোন দিয়ে রেখে দিত, তো পাশাপাশি রুমে তো ছিলাম, তখনই আমি নাম্বারটা হচ্ছে কাউন্ট করলাম, ওর কাছ থেকে নাম্বারটা নিলাম। তো ঠিক আছে, তো আপনি কেন ফোন দেন? বলে কি আপনার টোন আমার খুব ভালো লাগে। ওকে, হ্যাঁ আমি সেজন্য ফোন দিই। তো তখন হইলো কি, যে সময়টাতে আমি আমার খালাতো বোনের কাছে ছিলাম, আমার বাচ্চারা ছিল না আমার সাথে, বাট সবকিছু সিচুয়েশন মিলায়া হচ্ছে পুরো একটা ডিপ্রেশনে পড়ে গেছিলাম। হ্যাঁ, তো তখন আমার আস্তে আস্তে ওনার কথাগুলি খুব ভালো লাগতেছিল। কার কথা? শিপনের কথাগুলি। জি, ছেলেটার নাম ছিল শিপন। শিপন, কথাগুলি আমার খুব ভালো লাগতেছে। কথা হচ্ছে কি ফোনে? হ্যাঁ ফোনে কথা হচ্ছে। তো ফোনে কথা হচ্ছে, দেখলাম সেও আমার প্রতি মানে খুব কেয়ারফুল, যে আমি কখন খেলাম, কখন ঘুমাইলাম, কখন কি করলাম, এইগুলির প্রতি তার খুব আগ্রহ। কিন্তু আমি তো তখন হচ্ছে আমি আমার ফ্যামিলি বাচ্চাদের কাছ থেকে অনেক দূরে, তো ফোনে তখন আমি ইনভলভ হয়ে গেলাম অনেক বেশি। এদিক দিয়ে আরেকটা অনেক বেশি মানে কি ধরনের ইনভলভ? মানে এই যে আমি আগে পরে কোনো কিছু চিন্তা না করি, সে ফোনে আমাকে কথা বলতেছে, আমিও ফোনে কথা বলতেছি, আমি তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি। হ্যাঁ প্রশ্রয় দিয়ে যাচ্ছি, কিন্তু হচ্ছে যে আমি তো আর পরে চিন্তা করতেছি না যে আসলে এটা কি হবে বা কি হতে যাচ্ছে।
তারপরেই তো ফোন আপনি প্রশ্রয় দিচ্ছিলেন যে কথা বলতে ভালো হ্যাঁ, লাগে। আমি আচ্ছা, ওই সময়টাতে কি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক একেবারেই নাই বললেই চলে? হ্যাঁ একেবারে মধ্যে মধ্যে হয়তো ফোন দিলে হাই হেলো বা খুব রাগারাগি হইতো। আর ওই সময়টাতে আপনি থাকছেন কোথায়? ওই যে আমার খালাতো বোনের এইখানে। খালাতো বোনের ওখানে? মানে নিজের বাড়িতেও জায়গা হচ্ছে না? না, নিজের বাড়িতে হচ্ছে কোন জায়গা নেই। ছেলে দুটো হাজবেন্ডের কাছে? হাজবেন্ডের কাছে। কিছু করেনও না আপনি? না, আমি কিছু করিও না। খালাতো বোন জায়গা দিল? হ্যাঁ, খালাতো বোন তো জায়গা দিল, কারণ হচ্ছে জানে আমার বাবার ব্যাপারটা, যে আমার বাবা আমার সাথে কথা বলে না এই বিষয়টা নিয়ে, ইভেন হচ্ছে এতটা ইন্টারেস্টও নাই। ততদিনে কি জানতে পেরেছে যে আপনার দাদা কিভাবে মারা গিয়েছিল আপনার বাড়িতে? হ্যাঁ, তারপর আমি বলছিলাম, সেটা বেশ অনেকদিন পর বলছিলাম। এটা বলার পর রিয়াকশন কি দাঁড়িয়েছিল? রিয়াকশন দাঁড়াইছিল এটাই যে যা হবার তা তো হয়ে গেছে, তবে ওদের প্রতি হচ্ছে খুব ধারণাগুলি খুব বাজে ছিল, আগে থেকেই খারাপ ছিল আমার শ্বশুর বাড়ির লোকজনদের প্রতি। যেটাই হোক না কেন সেটা তো আপনার জন্যই হচ্ছে। হ্যাঁ, আমার জন্যই হচ্ছে। রাইট, ফাইন, বলুন তারপর। তো কথা হইতেছে, এরকম ভালোই কথা হইতেছে, আমিও হচ্ছে ভালো ইন্টারেস্ট পাচ্ছি, কথা বলতেছি, ফোন দিতেছে। তো হঠাৎ করেই হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি থেকে ফোন দিল আমার হাজবেন্ড ফোন দিল যে আমার বড় ছেলেটা অসুস্থ। অসুস্থ বলতে হচ্ছে খুব অসুস্থ, ওকে ঢাকা নিয়ে যাইতে হবে। তো অসুস্থ সিমটমটা হচ্ছে ধরা পড়ছে কিভাবে, আমার ছেলেটা একদিন বাথরুমে গেল, তো বাথরুমে যাওয়ার পরে টয়লেটে বসার পরে আমার শাশুড়ি, ও আবার দরজাটা লক করে নাই, তো আমার শাশুড়ি ভিতরে ঢুকছে কি কারণে, ও যে ভিতরে আছে সেটা বুঝতে পারে নাই। তো আমার শাশুড়ি যায় দেখে কি আমার ছেলেটা বাথরুম করতে উল্টা দিকে বসছে। তো বসার পরে মানে প্রচন্ড পরিমাণে তার শরীর ঘামতেছে, পানি পড়তেছে আর প্রচন্ড খিচুনি। তো আমার শাশুড়ি তারা ধরে নাকি অনেক কান্নাকাটি করতেছে যে এরকম অবস্থা কেন হইলো, কি হইলো, সে উল্টা দিকে বসছে। ওরা বলতেছে যে তুমি এরকম ভাবে কেন বাথরুমে বসলা, কি সমস্যা। তখন ফার্স্ট তার সিমটমটা ধরা পড়ে। তো আমাকে ফোন দিল যে ও তো অনেক অসুস্থ, ওকে ঢাকা নিয়ে যাইতে হবে। তো আমি যেভাবে চলে আসছি, আমার শ্বশুর আমাকে বাসায় জায়গা দিবে না, ওনার কথা হচ্ছে যে আমার বাড়িতে আসতে পারবে না, ওর যদি যাইতে হয় ও ওইখান থেকে ঢাকা চলে যাক। ঢাকা চলে গেলাম, আর সময় নিলাম না। হ্যাঁ, আমার বোনের বাসা থেকে ঢাকা চলে গেলাম। তো এই আমার ছেলেকে নিয়ে আমি ঠিক বুঝি না, মানে আপনার হাজবেন্ড যে আপনাকে লাভ করে বিয়ে করলো, হ্যাঁ, সে কি রোল প্লে করতেছিল? ওর রোলটা এই ছিল, তার আসলে ইনকাম সোর্স বলতে কিছুই ছিল না, এবং তার নিজের পায়ে দাঁড়ানোর শক্তি ছিল না, সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতা ছিল না। আর ও না অনেকটাই এরকম যে ভালোটাও বলতে পারতেছে না, মন্দটাও বলতে পারতেছে না, আর জোর করে যে একটা কথা বলাটা যে এটা হবেই বা এটা করবই, ওই পার্সোনালিটি ছিল না। তারপর ঢাকা চলে গেলাম। ঢাকা যাওয়ার পরে ওরে হচ্ছে ফার্স্টেই আমার দেবর যেহেতু ডক্টর, তাকে ফার্স্টেই হচ্ছে এমআরআই করতে দিল ব্রেনের। হ্যাঁ, তো এমআরআই করতে দিল। এমআরআই করতে দেওয়ার পরে ওর যেটা আসছে ল্যাবের থেকে এমআরআই করালাম। এমআরআই করার পরে ওর আসছে ইপিলিপস। তো যখন ইপিলিপসি আসছে সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি খুশি যে যেহেতু ইপিলিপসি আসছে তো ভালো কোনো ড্রাগ নিলে সে ভালো হয়ে যাবে। তারপরে আরেকটু কনফার্ম হওয়ার জন্য ওকে ইএজি দিল। ইএজি দেওয়ার পরেও আবার ইপিলিপসি আসছে। তো ঢাকা মেডিকেলের এক ডক্টর নিউরোলজির, ওনার সাথে কথা বলছে। কথা বলার পরে বলতেছে কি যে তোমরা সিএমএস থেকে একটা ইএজি করাও, তাহলে কনফার্ম হতে পারবে আসলে ওর প্রবলেমটা কি। তো ঢাকা মেডিকেলে ভর্তি দিয়ে দিল। ছেলেটাকে নিয়ে ঢাকা মেডিকেলে চলে গেলাম, ভর্তি দিয়ে দিল। ভর্তি দেওয়ার পরে পরে ঢাকা মেডিকেল থেকে ইএজিটা করার পরে ওর রেজাল্টটা ভালো আসে নাই। হয়তো ওরা যেটা ধারণা করছে ডক্টররা সেটাই হয়তো কিছুটা আসছে, যদিও এরকম বুঝি না। তারপরে ডক্টর বলল কি যে ওরে ইএজি 2 বার করানো হইলো, সিটি স্ক্যান করানো হইলো, তারপরে হচ্ছে এমআরআই করানো হইলো, এখন তারে হচ্ছে সিএসএফ টেস্ট করানো উচিত। সিএসএফটা হচ্ছে আমাদের মাথার মগজটা যে পানিতে ভাসানো থাকে ওই পানিটা নিয়ে আসা, মার্ক করে নিয়ে আসা, ওইটা টেস্ট করা। ওরে বাবা! তো এটা খুব লেয়ার ওই সিএসএফ টেস্টটা করা। এটা হচ্ছে মেরুদণ্ডতে সিরিঞ্জ ঢুকায় দিয়া সেই পানিটাকে টেনে নিয়ে আসে। জি, বুঝতে পেরেছি। তো ঢাকা মেডিকেলে যখন ছিলাম তো 10-12 জন ডক্টর গেল। যাওয়ার পরে আমার ছেলেটাকে ধরলো এবং আমাকে বলল কি আপনি চলে যান, আপনি এখানে থাকলে সেটা সহ্য করতে পারবেন না। তো আমাকে বের করে দিয়েছে, আমি চলে গেছি। তো আল্লাহরই হয়তো ভালো রহমত, এটা নাকি অনেকেরই হচ্ছে একবারে আসে না, 2-3 বার মার্ক করা লাগে। তো ওরে একবার ট্রাই করার পরে ডক্টররা সেটা মানে চলে আসছে। এবং এটা হচ্ছে সিএমএস এ নিয়ে যেতে হবে। হরতাল ছিল, অ্যাম্বুলেন্সে করে সিএমএস এ নিয়ে গেল। তো পানিটা নাকি আবার উড়ে যায়, সেটাকে হচ্ছে কিভাবে জানি ওরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে গেল, টেস্ট করলো। টেস্ট করার পরের দিন
2 দিন পরে সেটা রেজাল্ট দিবে। তো আমার ছেলেকে হচ্ছে দিন মোহাম্মদ স্যার, আজহার স্যার ঢাকা মেডিকেলের ওনারা দেখেন। তো যেদিন রিপোর্ট আনতে গেল আমার দেবর নিজে গেল, যাওয়ার পরে ওর এক ফ্রেন্ডের সাথে নিয়ে গেল। তো ওইখান থেকে সে 2-3টা রিপোর্ট সরায় ফেলা নিচের রিপোর্টটা উঠাইছে। উঠানোর পরে বলতেছে কি, আল্লাহ এটা তো নেগেটিভ আসছে। তো ওরা বলতেছে কি, দেখো আমি অনেক খুশি হয়েছি রিপোর্টটা নেগেটিভ আসছে, এখন যদি ইপিলিপসি থেকেও থাকে তাহলে ওরা ভালো কোনো ওষুধ দিলে সে ভালো হয়ে যাবে। তো তার ফ্রেন্ড আবার বলতেছে কি, তুমি যে রিপোর্টটা উঠায় এত খুশি হইলা, তুমি কি দেখছো নামটা কার? এটা তো ওর রিপোর্ট না, নিচেরটা ওর। ও উঠাইছে, উঠায় দেখে যে পজিটিভ আসছে। তো পজিটিভ আসছে। তখন স্যার হচ্ছে রাউন্ডে, ভিতরে আমি ছিলাম, আমার হাজবেন্ড ছিল, আর ফ্যামিলির লোকজন ছিল অনেকেই। তো নিচতলা বহিরা বিভাগের গেট থেকেই আমি বারান্দায় দাঁড়ানো, তখন ভিতরে যাইতেছি আসতেছি, যেহেতু স্যার রাউন্ডে। সে যখন দেখলো যে স্যার রাউন্ডে, ও দৌড়ায় ভিতরে আসছে। আসার পরেই বলতেছে কি যে স্যার, ও মানে আমি বারান্দা থেকে দেখতেছি কি ও আজহার স্যারের এখানে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করতেছে। তো আমি ঠিক বুঝতেছিলাম না আসলে ব্যাপারটা কি। আমি বারবার পিছন পিছন ঘুরতেছি। আজহার স্যার আবার ওর মাথায় হাত দিল, আমার দেবরের মাথায় হাত দিল, দিয়া বললো যে আল্লাহকে ডাকো। তো আমি আবার ঘুরতেছি, ওরা আমাকে কিছু বলে না। তো আমি আবার আজহার স্যার পরের দিন রাউন্ডে আসছে, আমি বললাম কি, স্যার আপনি কিছু মনে করবেন না, আপনি তো অনেক বড় ডক্টর, আমি একটা কথা জানতে চাচ্ছি, এসএসপিটা কি সেটা আমাকে একটু বোঝায় বলবেন? স্যার বলে কি, তোমাকে কি তোমার ফ্যামিলির লোকজন কিছুই বলে না? আমি বলছি না স্যার, আমার ফ্যামিলির লোকজন তো আমাকে কিছু বলে নাই। বলে কি, আমি তোমাকে কতগুলি টিপস দিব, সেই টিপস মতো তুমি চলো আর আল্লাহকে ডাকো। এটার পৃথিবীতে কোনো চিকিৎসা নাই, আল্লাহ যদি ভালো করেন তো করলো, আর নয়তো একটা সময় নির্ধারণ করা আছে, এটা পর্যন্তই থাকবে। তো আমাকে স্যার মাথায় হাত দিয়া বললো কি যে দেখো যা হবার হয়ে গেছে, আমি একটা ম্যাপ করে দিব, সেই ম্যাপ অনুযায়ী হয়তো ছেলেটার মানে সিমটম গুলি ওরকম আসবে। আসার পরে এখন সবচেয়ে বড় নার্স হচ্ছে তুমি। যে চাই বলুক, যে সিচুয়েশনই ফেস করো না কেন, তোমাকে শক্ত থাকতে হবে, তোমাকে সবল থাকতে হবে, এবং তোমাকে সবচেয়ে বড় নার্সিং দিতে হবে। তোমার বাচ্চাটাকে পাশে দাঁড়াইতে হবে, তোমাকে ভেঙে বললে চলবে না। তুমি যদি ভেঙে যাও তাহলে তোমার আরেকটা বাচ্চা আছে, কে করবে তাকে? আর তার সামনে তুমি এক ফোঁটা চোখের পানি ফেলবা না। তার যে বাকি কয়টা দিন সে বেঁচে থাকবে, তাকে ভালোভাবে হাসি খুশিতে বাঁচতে দাও, শেষ সময়টা তার সাথে ওইভাবে কাটাও। কি অসুখটা কি? ওর হচ্ছে এসএসপি ভাইরাস। এটা কি জিনিস? এটা হচ্ছে মাথার যে মগজটা আছে সম্পূর্ণটাই হচ্ছে 4 ভাগের 3 ভাগই তখন হচ্ছে নষ্ট হয়ে গেছিল, একটা ভাগ ছিল সেটাতেও আক্রান্ত কিছুটা হয়েছিল তখন। এটা খুব ক্লিয়ার। ওর যখন হয়েছিল তখন উত্তরাতে ক্যান্সারের চেয়ে ভয়াবহ। হ্যাঁ, এটার কোনো চিকিৎসাই নাই, ট্রিটমেন্টই নাই, কোনো ট্রিটমেন্ট। এসএসপি ভাইরাস। হ্যাঁ, এসএসপি ভাইরাস। তো একটা মেয়েকে পাইছিলাম উত্তরাতে, ওই মেয়েটা হচ্ছে অ্যাপোলো হসপিটালে 4 মাস বেঁচে ছিল, তারপরে মারা গেছে। আপনার ছেলে সম্পর্কে কি বলেছে ডাক্তার? আমার ছেলে সম্পর্কে তখনই বলছিল যে এই বছরের মার্চের 6 তারিখ পর্যন্ত ওরা একটা ডেট দিয়ে দিছিল। কি কি সিমটমের কথা বলেছিল? সিমটম গুলি বলছিল যে ওর যদি সত্যি এসএসপি হয়ে থাকে তাহলে সে এখন কথা বলতে পারে, পরে কথা বলতে পারবে না, এখন হাঁটতে পারে, পরে হাঁটতে পারবে না। এগুলো কি হয়েছে? এখন খাইতে পারে, পরে খাইতে পারবে না। তারপর হচ্ছে আস্তে আস্তে সে একেবারে বিছানায়। এখন কি তাই? হ্যাঁ, এখন তাই। ও ডক্টর আমাকে যা যা বলেছে ফার্স্টের দিন তাই হয়েছে, এবং সেম, এবং বলছে কি যে এমন একটা সময় আসবে যখন তার খাবারটা বন্ধ হয়ে যাবে, তখনই তোমাদের হসপিটালাইজ করতে হবে এবং নল দিয়ে খাওয়াইতে হবে। এটা কখনো কিওর হয় না, না পৃথিবীতে এরকম কোনো না, আবার নিশ্চিত মৃত্যু জেনে সামনে। আপনার সন্তানের বয়স কত এখন? এখন হচ্ছে 14 বছর। এখন ও কি এভাবে বেডে পড়ুয়া অবস্থায় আছে? হ্যাঁ, খেতে পারে না? না, খেতে পারে বলতে হচ্ছে যেমন অল্প একটু ভাত নিলে, 1 চামচের অর্ধেক ভাত নিলে সেটা হচ্ছে 2-3 ঘন্টা লেগে যায় খাওয়াইতে, তাও পুরোটা খাওয়া শেষ হয় না। একেবারে সারাদিনটা 24 ঘন্টা বেডেই পড়ে থাকে। ও বাথরুম করতে বলতে পারে না, প্রস্রাব করবে বলতে পারে না, ইভেন সে 1 ফোঁটা পানি খাবে সেটাও বলতে পারে না। তো আমাকে টেক কেয়ারটা আমার করতে হয় বলতে হচ্ছে, এখানে আরো কথা আসবে, তারপর ওইখান থেকেই হচ্ছে ডক্টর তো এগুলি বলেই দিল। তো এখন ওদিক দিয়ে হচ্ছে ঢাকা মেডিকেলে থাকতে থাকতেই হচ্ছে আমার আম্মা অসুস্থ হয়ে গেছে, ওনার ক্যান্সার,
মানে চমরিত হসপিটালে ভর্তি ছিল তখন। মারও ক্যান্সার? হ্যাঁ, মার ক্যান্সার ধরা পড়ছে তখন। আমার ছেলে হচ্ছে ঢাকা মেডিকেলে, মা হচ্ছে সমরিত হসপিটালে। মায়ের অপারেশন হয়েছে, প্রতিদিনই হচ্ছে কেমো দেওয়া লাগে। তারপরে হচ্ছে সপ্তাহের মধ্যে 4 দিনই কেমো দেওয়া লাগে। তো এখান থেকে হচ্ছে যে আম্মা হসপিটালে, এদিক দিয়ে হচ্ছে ছেলেকে দেখি, আবার দেখা গেছে যে মাসুদকে বলি যে তুমি ওর সাথে থাকো, আমি হচ্ছে মায়ের কাছে যাই। তো এরকম করে যাইতেছে। তো আমার মার তখন এরকম অবস্থা হয়েছে, ওনার ছেলে মেয়ে, ইভেন তার সংসারের জন্য কোনো মায়া ছিল না। কারণ কেমো দেওয়াতে হচ্ছে তার চুল সবকিছু তো কেমন জানি হয়ে গেছিল, কালো হয়ে গেছিল, ফুলে গেছিল শরীরটা, চুল টুল পড়ে গেছিল। তো তার একটা কথা বলতে হবে যে আমার ভাই তখন সে দেশের বাইরে পড়াশোনা করতে গেছে, MBA করতে গেছিল মালয়েশিয়ায়। সে হচ্ছে আমাকে খুব ভরসা মনে করতো যে একটা কিছু তাকে বললে হয়তো কাজ হবে। তো এদিক দিয়ে হচ্ছে যে আমার ছেলেটাকে আমি ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসি, মা হচ্ছে মাকে রেফার করে দিছে ওই ডেল্টাতে, মিরপুর ডেল্টাতে। তো মা ওইখানে 4 মাসের মতো ছিল। তো বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পর ওই দিক দিয়ে হচ্ছে শিপনের সাথে কথা হচ্ছে। শিপন? হ্যাঁ, এদিক দিয়ে যেটা হয়েছে যে মার যখন অপারেশন, মানে শিপনকে কি ওই সময়টাতে আপনি চিনতেন, জানতেন? জানতেন বলতে আমি যেটা বোঝাচ্ছি, কোথায় থাকে, দেখা হয় নাই। কথা যেহেতু বলেন, কথা কন্টেন্ট গুলা কি থাকে সবকিছু আমি জানতাম। কি জানতেন আপনি? জানতাম হচ্ছে ও হচ্ছে বাইরের বিজনেস করে। বাইরেতে বিজনেস করে? কোন দেশে? বাইরের বিজনেস কোন দেশে? সৌদিতে। সৌদিতে থাকে ও? হ্যাঁ, স্টে করে সৌদিতে। আচ্ছা, আসে হয়তো 2 মাস কিংবা 1 মাসের মধ্যেই হচ্ছে। বাংলাদেশের বাড়ি কোথায়, কি অবস্থা? নরসিংদীতেই বাড়ি? হ্যাঁ, নরসিংদীতে। ওর হোম ডিস্ট্রিক্ট, আমার হোম ডিস্ট্রিক্ট সেম। ওকে, ফাইন। ওর সাথে যখন আমার ফোনে কথা হইতো তখন কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল ফ্যামিলিগত ভাবে, ছেলেটাকে নিয়ে, মাকে নিয়ে। তো এই কথাগুলি শোনার পরে সেও আমার প্রতি হচ্ছে অনেকটাই দুর্বল হয়ে গেছিল। তো বাসায় নিয়ে আসছি ছেলেকে। এদিক দিয়ে আবার ফিনান্সিয়াল কিছু ব্যাপার ছিল, যেটা হচ্ছে প্রবলেমটা শুরু হচ্ছে আর কি। জানতো। তো হচ্ছে আমার ছেলেটাকে বাসায় নিয়ে আসছি। আসার পরে একদিন সন্ধ্যা হবে 7টা, 7:30 বাজে। তো ও যেই বিছানায় শুয়ে আছে, একেবারে জানালা থেকে 4টা খুব সুন্দর দেখা যায়। তখন সে একটু কথা বলতে পারে। আপনার ছেলেটা? ও 4টা দেখতেছে তাকায়, তখন একটু কথা বলতে পারে। যখন তার টোটালি কথা বন্ধ হয়ে গেছে, তার 2 দিন আগে আমাকে বলতেছে কি, মানে হঠাৎ করে জুড়ে আমাকে ডাক দিচ্ছে যে আম্মু বলে একটা অনেক জুড়ে মানে চিল্লাইতেছে। তো আমি দৌড়ায় ওই রুম থেকে গেছি। যাওয়ার পরে আমাকে বলতেছে কি, দেখো 4টা কত সুন্দর না? আমি বলছি হ্যাঁ, 4টা অনেক সুন্দর। তখন ও আমাকে বলতেছিল কি যে ওরকম একটা কিছু কথা বলছে, কথাটা বাট ক্লিয়ার না, কিন্তু আমি বুঝতে পারছি। আমাকে বলতেছিল কি, আম্মু পৃথিবীটা হচ্ছে অনেক বড়, কিন্তু মানুষের জীবনটা অনেক ছোট, ওরকম কিছু একটা বলছে। তো তখন তার লাস্ট কথা ছিল আমার সাথে এরকম। তারপরে 2 দিন বেশি একটা কথা বলে নাই, টোটালি কথা বন্ধ হয়ে গেছে। মানে ও এরকম কিছু একটা বুঝতেছিল তখন যে ও হয়তো আর কখনো কথা বলতে পারবে না কিংবা বাঁচবে না, ওরকম কিছু একটা। কিন্তু ডক্টর সম্পূর্ণই নিষেধ করছিল তার সামনে এই কথাগুলি বলার জন্য। কিন্তু আসলে এটা হয়ে যাইতো, সামহাও ও বুঝে ফেলতো। আর দেখা গেছে কি, আমরা অনেক চেষ্টা করতাম কিন্তু এটা হয়ে যাইতো কোনো না কোনো ভাবে। দেখা গেছে ওরকম হইতে তো এখন তো হচ্ছে তার ট্রিটমেন্ট একটাই, ডক্টর বলে দিচ্ছে যে এটার কোনো নাই, সেভাবে চলতেছে। এখন হচ্ছে যে ডক্টর তো তাকে ছেড়েই দিল যে ওকে বাড়ি নিয়ে যান। তো এদিক দিয়া আমার মাসুদের সাথে আমার কোনো ভালো তো সম্পর্ক নাই। তো এদিক দিয়া হয়েছে বাড়ি যাব, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আরেকটা সিচুয়েশন তৈরি হইলো। ওইখানে যাওয়ার পরে অদ্ভুত যে ব্যাপার সেটা বলতে হবে। যখন বাড়িতে গেলাম ছেলেকে নিয়ে, তখন হচ্ছে আমি অন্যরকম একটা পরিবেশ ফিল করলাম। আশেপাশের লোকজন, গ্রামের লোকজন তো আয়সা বলতেছে কি, আল্লাহ, ছেলেটা এরকম হয়েছে, বাবা মার নিশ্চয়ই কোনো পাপ ছিল, যেটার ফল হচ্ছে ছেলেটার উপরে গেল। দিস ইজ আগলি ট্রুথ অফ আওয়ার সোসাইটি। প্রিয় শ্রোতা, আমাদের সোসাইটিতে পরিবারে কোনো একটা প্রতিবন্ধী শিশু থাকা মানে চারপাশের ফ্যামিলির সবাই এটা মনে করেন যে বাবা মায়ের কোনো অপরাধ তার সন্তানের উপর দিয়ে এটা গিয়েছে। ধর্মীয় ভাবে কোন জায়গায় আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কোথাও কখনো এই ধরনের কথা বলেননি। কিন্তু আমরা মানুষরা মানুষকে হেয় করার জন্য, আমরা জানি না এগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে, কে করেছে, যুগের পর যুগ এই ধরনের অভিশপ্ত কথা আমরা আমাদের নিজের জীবনে ছাপ লাগিয়ে একজন মানুষকে ছোট করে চলেছি। যে মানুষটা বিপদগ্রস্ত, প্রত্যেকটা ধর্ম বলে, প্রত্যেকটা সমাজের এথিক্স বলে, তাকে তুমি সাহায্য করো, তাকে তুমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করো। অথচ দেখুন, একটা মানুষের বিপদে একে তো না করছে আমি সাহায্য,
তার মোরালিটি যাতে নষ্ট হয়ে যায় সেজন্য অত জঘন্য রকমের একটা চিন্তা ভাবনা নিজের মধ্যে পুষে রাখছে। যারা হ্যালো 8920 শোনেন, আমি বিশ্বাস করি এখানে অক্ষর জ্ঞান সম্পন্ন নন, শিক্ষিত, আমরা সোকল্ড মূর্খ যেটাই বলি না কেন, বিভিন্ন রকমের শ্রোতা এখানে আছেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, একটা পরিবারে প্রতিবন্ধী শিশু থাকা মানে ওই প্রতিবন্ধী শিশুটাকে বিশেষ শিশু হিসেবে দেখা, মানুষটাকে বিশেষ মানুষ হিসেবে দেখা, তার প্রতি বিশেষ একটা অ্যাটেনশন দেয়া, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, এবং ওই ধরনের মনোভাব তো পোষণ করার প্রশ্নই ওঠে না। বরং যদি কেউ পোষণ করে তাকে খুব সুন্দর করে বোঝানো যে এও মানুষ এবং এর বাঁচার অধিকার আছে খুব সুন্দরভাবে। আর আমরা যারা সুস্থ মানুষ, দুটো হাত আছে, দুটো পা আছে, সুস্থভাবে চিন্তা করতে পারি, তারা যদি তাকে অসুস্থভাবে চিন্তা করি, আমরাই মূলত আমাদের মানসিক জায়গা থেকে প্রতিবন্ধীদের মতো আচরণ করছি। আমরাই আসলে এক্সাক্ট প্রতিবন্ধী, ওরা প্রতিবন্ধী না। এই জিনিসটা যেন আমাদের সবার মাথার মধ্যে থাকে। প্লিজ অন্তত এই ট্যাবুটাকে কোনোভাবেই নিজের মাথায় প্রশ্রয় দিবেন না যে বাপ মায়ের কোনো অপরাধের কারণে সন্তানটা আসলে এইভাবে এফেক্টেড হয়। প্লিজ নেভার ডু দ্যাট। তো তারপরে এরকম বলতে থাকলে হচ্ছে এমনিতেই হচ্ছে ছেলেটাকে নিয়ে মানে সহ্য করতে পারতেছি না। আর আমার ছেলেটা মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা, ওকে আমি মুরার মধ্যে দাঁড়ায় মাথা আশ্রয় দিতে হয়, সে এত লম্বা, এত সুন্দর চেহারা। এরকম যাইতে যাইতে দেখা গেছে কি, ঠিক আছে আশেপাশের মানুষ বলে সেটা মেনে নিলাম, কিন্তু যখন আমার শ্বশুর শাশুড়ি ওনারাও বলতে শুরু করলো, মানে তখন আর ঠিক সহ্য করতে পারি নাই। তারপর হচ্ছে মানে এটা নিয়ে লাগতে লাগতে আমার শ্বশুর এক পর্যায়ে খুব বাজে বিহেভ করা, ইভেন আমাকে উনি একদিন আমার উপর হাত উঠাইছে। আমার শ্বশুর কথা কাটাকাটি করতে করতে আমার উপর হাত উঠাইছে। তো এখানে আমার হাজবেন্ডও সামনে ছিল, ও কিছু বলে নাই। আমি সেদিনই আবার বাড়ি থেকে বের হয়ে গেছি। তো বের হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে নরসিংদীতে আলাদা একটা বাসা নিলাম, নিয়ে এখানে উঠে গেলাম। তো তখনই হচ্ছে আমার ফিনান্সিয়াল প্রবলেম গুলি শুরু। তো তখনই শিপন, তখন আমার টাকা দরকার, কারণ আমার হাতে টাকা নাই, আমাকে তো সাপোর্ট দিবে না। আর আমি চলে আসছি তখন এই জন্য যে আমি যদি ওইখানে থাকি, দেখা গেছে ওদের সাথে লাগতে লাগতে আমার ছেলের সামনে এগুলি আইসা পড়ে, তো ওর প্রভাবটা, আমার প্রভাবটা ওর উপর পড়তেছে। তো আমি চাচ্ছিলাম যে আমি নাই থাকি, ওরাই ওদেরকে করলো, কিন্তু সেগুলি না বুঝুক, ভালো থাকো, আমি যাচ্ছি, আসবো, দেখবো, এরকম চলে গেছি। চলে যাওয়ার পরে তো শিপন, আমি বলছি যে আমার তো মানে চলে আসছি, তো ও নিজে থেকেই বলতেছে যে হ্যাঁ বুঝতে পারতেছি, এখন তোমার টাকা দরকার। সে আমাকে 50,000 টাকা পাঠালো প্রথম। হ্যাঁ প্রথম। কত সাল এটা? এটা 4 বছর আগে হবে। 4 বছর আগে আপনাকে যে 50,000 টাকা পাঠালো, ওই সময় আর শিপনের সাথে আপনার সম্পর্কটা কি? ওই সময় তো সম্পর্কটা ওরে আমি দেখি নাই এখনো। দেখেন না সেটা তো ঠিক আছে, বাট ফোনের মধ্যে অনেক ধরনের সম্পর্ক হয়ে যায় না? হ্যাঁ ফোনের মধ্যে অনেক ধরনের সম্পর্ক হয়ে গেছে। তো ওরে তো আমি একটা পর্যায়ে তো লাভটা চলেই আসছে। ওইটা কি 50,000 টাকা পাঠানোর আগে না পরে? এটা 50,000 টাকা পাঠাইছে, হ্যাঁ তখনও প্রেমের সম্পর্কই চলছে। হ্যাঁ চলতেছে, মানে কথা বলতেছি। আসলে ওই রকম প্রেমালাপ বলতে তার সাথে আমার কিছুই হয়ে ওঠে নাই, কারণ হচ্ছে আমার তো তখন সময়টা ওইরকম ছিল না। যখনই ফোনে কথা বলতাম, মা নয়তো ছেলে নয়তো ফ্যামিলি, বিষয়গুলি ওরকম। কিন্তু এর মধ্য দিয়ে তার উপরে সুন্দর একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে, এবং সেও আপনাকে ওইভাবেই চিন্তা করছে। ওইভাবেই চিন্তা করেছে, এবং আমি অনেকটাই তার প্রতি এতটা দুর্বল আর এতটাই হচ্ছে ডিপেন্ড হয়ে গেছি যে আমার একটা কষ্ট হলো আমি তাকেই বলতে হবে, ওরকম হয়ে গেছে। ওর জীবনে কেউ কি ছিল এরকম ওই সময়টাতে? আপনি জানতেন কিছু ওর সম্পর্কে? ওই সময়টাতে ও বিবাহিত ছিল। ও বিবাহিত ছিল? হ্যাঁ। ওর লাইফে কি এরকম কোনো প্রবলেম ছিল যেটা আপনার সঙ্গে শেয়ার করতো? না, ওর লাইফে এরকম কোনো প্রবলেম ছিলই না। তারপরেও আপনার সাথে আপনাকে এভাবে এসে রিসিভ করছে। হ্যাঁ, আপনি যদি কোনো কোশ্চেন করেননি কখনো যে? আসলে আমি তো ওই টাইমটাতে আমার কোশ্চেন করার কোনো সুযোগ ছিল না। এক্স্যাক্টলি। এবং ওই সময়টাতে আপনি যাই পাবেন সমুদ্রের মধ্যে খড়কুটো, ওটা ধরেই আপনি বাঁচার সার্ভাইভ করার চেষ্টা করবেন। কিন্তু আসলে এটা কি দাঁড়ায়, এটা কি হয় শেষ পর্যন্ত? আমরা আসলে প্রতি মুহূর্তে আমাদের সারাউন্ডিং থেকে বিভিন্ন রকমের সাহায্য নিয়ে বাঁচার চেষ্টা করি, শেষ পর্যন্ত আসলে তা আমাদেরকে কি বাঁচতে দেয়? যাই হোক, আমরা শাওনের জীবনের গল্পে আবারও ফিরতে চাই। হ্যাঁ শাওন, যেখানটা আমরা ছিলাম, তারপর? হ্যাঁ তারপরে তো চলে গেলাম ওইখানে, ও হচ্ছে টাকা দিল। তো ওরে আমি আবার একটা কোশ্চেন করছি যে তুমি তো আমাকে দেখলাই না, আমিও তোমাকে দেখি নাই, তুমি আমাকে টাকা দিয়ে দিছো। বলে কি, আমি যাকে টাকা দিছি তাকে বিশ্বাস করি টাকা দিছি, সে চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি বলছি আমি তো মোবাইলটাও বন্ধ করে দিতে পারতাম। ও বলে কি, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি এটা করবা না। তো গেল, টাকা দিল, ওইরকম টুকটাক এটা সেটা করতে করতে খরচ হয়ে গেল। খরচ হয়ে গেল। এখন কিছুদিন পরে আবার যেটা হয়েছে যে আমি বাড়িতে যাচ্ছি না কিছুদিন, মানে চলে আসছি যাচ্ছি। বাড়ি মানে নিজের বাড়ি না, আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। তো এখানে হচ্ছে যে ও এরকম ভাবে টাকা দিতেছে, লাগতেছে, টাকা দিতেছে। ও আবার ওইরকম টেক কেয়ার করতেছে, কি খাচ্ছি, কি পড়তেছি, কি করতেছি, সব এভরিথিং যা আছে, অলওয়েজ যা আছে সব। তো গেল, এটা যাওয়ার পরে একটা সময় হচ্ছে আমার মায়ের টাকা, টোটাল চিকিৎসা করতে টাকা খরচ হয়েছে প্রায় 33 লক্ষ টাকার মতো। তো এখানে আমার চিকিৎসার মধ্যে হচ্ছে মানে একটু প্রবলেম হয়ে গেছিল টাকার।
ক্যাশ টাকা ছিল না। পরে আমি একদিন বলছি এরকম এরকম তো প্রবলেম হয়েছে। পরে বলে কি কত টাকা শর্ট আছে, আমি বলছি মনে হয় 2-3 লাখ টাকা শর্ট আছে। বলে কি ঠিক আছে আমি পাঠাই দিতেছি। সে ওই দিন মনে হয় 80,000 টাকা পাঠাইছিল, আবার 50,000-এর পরে 80,000 টাকা পাঠাইছে। পাঠানোর পরে আবার কিছুদিন পরে আবার 1 লাখ টাকা দিচ্ছে। তো এরকম করে করে ওইটা আমার ইয়েতে চলে গেছে। আচ্ছা গেল, এখন সে বাংলাদেশে আসবে। তো বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার পরে ওরে যেদিন আমি ফার্স্টে দেখলাম, আমি তাকে ডাইরেক্টলি বলে ফেলছি তুমি আমাকে হেল্প করছো, হয়তো কিছু করছো, আমি তোমাকে দেখলাম, তোমাকে আমার ভালো লাগে নাই। হ্যাঁ, দেখার পরপরই আপনি একেবারে ফার্স্ট ডে মানে একেবারে স্টেট এটা বলে দিছি তারে। বলে কি আমার একটু মন খারাপ হয়নি, তুমি ভালো থাকবা, আমার হেল্পে যদি ভালো থাকো তাহলে আমার ভালো লাগবে। পছন্দ হলো না কেন? ও স্মার্ট ঠিক আছে, কিন্তু ওরে দেখে আমার কেন ভালো লাগে না আমি জানি না। আচ্ছা, তারপর আমি টোটাল মোবাইলটা বন্ধ করে দিলাম। 2-3 দিন তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এক ধরনের কমিটমেন্ট তৈরি হয় না, এক ধরনের কি বলা যেতে পারে এটাকে, যে যেহেতু আপনাকে এত হেল্প করেছে সুতরাং আপনি ওখান থেকে সরতে পারছেন না। না না, পরে 2-3 দিন যখন বন্ধ করে দিলাম তখন আবার নিজেই হচ্ছে আমি তারে ফোন করে আবার সরি বলছি যে আমার এটা ঠিক হয়নি, মানে মাফ করে দিও, আমার এটা ঠিক হয় নাই। আসলে এত কথা বলার মতো সময় সুযোগ আমার ছিল না। তারপরে দেখা গেছে কি আমি বাড়িতে যাওয়া শুরু করি, ও আবার আমাকে ইচ্ছা করেই বলতো বাড়ি যাও, ছেলেটাকে দেখো, যাই হয়েছে না হয়েছে বাড়ি যাও। সে আবার এটা বলতো তোমাকে আমি সারা জীবন করব এবং তুমি আমার একটা সফট কর্নার। সেটা কেন কি কারণে আমি জানি না। পৃথিবীতে হাজার রকমের সম্পর্ক আছে প্রিয় শ্রোতা, সবসময় একটা ট্রিপিক্যাল জায়গা থেকে আমরা চিন্তা করি বলেই আমরা যখন লাভ রিলেশনশিপের বাইরে বা লাভ রিলেশনশিপের একটা স্ট্রাকচার আছে সেটার বাইরে যখন কোনো কিছু দেখি সেটা নিয়ে আমাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন তৈরি হয়। এই সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেটা হতেই পারে আপনার জায়গাটি থেকে, এবং জাস্টিফিকেশনের জায়গা থেকে আপনি তো চিন্তাই করতে পারেন যে হাজবেন্ড স্টিল তারপরেও একটা মেয়ে কেন এই ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে জড়াবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিংবা অ্যাডাল্টারি সম্পর্ক যেটাই বলি না কেন, এটা সিচুয়েশনাল কেস ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এবং সেটাকে খারাপ চোখে খারাপ জায়গা থেকে দেখার একটা সুযোগ আছে সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে। কিন্তু সবসময় কি সেটা খারাপ, এটাও তো একটা প্রশ্ন। কারণ কেউ কি আসলে ইচ্ছে করে এই ধরনের সম্পর্কে জড়ান? বলুন আপনার যে পরিস্থিতি সেখান থেকে আসলে এই সম্পর্কটাকে কোনোভাবে আমরা দেখতেই পারি। তারপরে হচ্ছে আপনার ছেলেটা, বড় ছেলেটা কোথায় থাকে? আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে থাকে। আচ্ছা, ওকে টেক কেয়ার করতো কেউ? ওকে টেক কেয়ার করতো ওইখানে আমার শাশুড়ি ওকে অনেক করে, আর কাজের মহিলা আছে 2-3 জন, ওরা ওকে টেক কেয়ার করে। ওর বাবা তো থাকেই। আর আপনার ছোট ছেলেটা? আমার সাথে। ছোট ছেলেটাকে আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ, নিয়ে আসছি। আচ্ছা, তো তারপর থেকে আমার যেটা হয়েছে, ওর সাথে সম্পর্কটা হওয়ার পরে যখন আমার সাথে দেখা হয়েছে, একদিন তাকে না বলে একদিন আমরা ঘুরতে গেলাম। তার দ্বিতীয় দিন যেটা দেখা, উজানবাটিতে বসলাম। তো উজানবাটিতে বসার পরে ও তো আশ্রমে গেল, ওর মোবাইলটা রেখে গেল টেবিলে, যেটা আমি খুব অনলাইন করছি, তার কাছ থেকে পারমিশন নেই নাই। আমি তার কাছ থেকে, তার মুখ থেকে পারভেজের নাম অনেক শুনতাম, সেটা হচ্ছে তার অফিসের ম্যানেজার। তো তার নাম্বারটা চুরি করে নিয়ে নিলাম। তখন আমার আগ্রহটা এত বেশি ছিল যে যেই মানুষটা আমার জন্য এত করে, আসলে ব্যাপারটা কি, কেন করে, তার বিজনেসটা আসলেও কি। আর একটা মানুষের টাকা থাকতে পারে, একজন কি এভাবে টাকা তো দেয় না। মানুষের ভেতরে কোয়ারি একটা মারাত্মক রকমের জিনিস। আপনার ভালো হোক বা মন্দ হোক, সেটার যদি যুক্তিযুক্ত উত্তর আপনি না পান, সেটার পেছনে আপনার সন্দেহ কাজ করবেই। যাই হোক, বলুন। তারপর তো আবার আরেকদিন আমার আরেকটা ইন্টারেস্ট হইলো, আমি জাকির সম্পর্কে সবসময় শুনতাম, যেটা দেশের বাইরে তার ফ্রেন্ড থাকতো। সেই জাকি তখন বাংলাদেশে। ওই আমি আবার পারভেজকে ফোন দিলাম। তো পারভেজকে আমি বলতেছি কি, পারভেজ তোমার মামা তো আমাকে জাকির ভাইয়ের নাম্বারটা দিছিল, সেটা আমি হারাই ফেলছি, প্লিজ তুমি আমাকে আবার জাকির ভাইয়ের নাম্বারটা দাও। নাম্বার দিছে, তখন আমি জাকির ভাইকে ফোন দিচ্ছি, জাকির ভাই আপনি কোথায় আছেন, আমার পরিচয়টা আপনি নাই জানলেন, আমি যখন আপনার সাথে মানে সরাসরি দেখা করবো তখন জানবেন। যাওয়ার পরে আমি যখন ডিটেলস ঘটনা ওনাকে বললাম, আমি দেখলাম কি উনি আমাকে ভালো কিছু রেসপন্স করে নাই। আমি যে বিষয়গুলি না জানি সেই বিষয়গুলো উঠে আসতে লাগলো। কিরকম? যে শিপনের তো অনেক টাকা আছে, তার তো এই ধরনের মেয়ের সাথে অনেক ফিজিক্যালি রিলেশনে জড়ায়া অনেক মেয়েদের পিছনে টাকা খরচ করছে, কিন্তু আমার জন্য সে এতটুকু করছে, এই জায়গা থেকে আমি এটা ওনাকে বলি নাই। না বলাতেই উনি আমাকে এত কিছু বলে দিচ্ছে। বলে দেওয়ার পরে আমার ইন্টারেস্টটা আরো বেশি হইতে লাগলো। কেন? মানে এই কথাগুলি জানার পরে। ইন্টারেস্টের কারণটা হলো অনেকগুলি মেয়ের নাম আসছে এখানে, তাহলে আমার সন্দেহ হইতেছে যে সে কি করতেছে বা কি করতে চাইতেছে, আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে আপনার কাছে আমার একটু ফুল স্টপ দিয়ে কিছু কোশ্চেন আছে। এই যে যখন আপনি কোয়েরিটা করছেন, এই কোয়েরির আগ পর্যন্ত সে আপনাকে আনুমানিক কত টাকা হেল্প করেছে? এটার আগ পর্যন্ত আমাকে সে আনুমানিক হেল্প করছে প্রায় 20-22 লক্ষ টাকা। হ্যাঁ, 20-22 লক্ষ টাকার এই টাকা মানে সবকিছু আদার্স মিলায় হবে, সবকিছু মিলিয়ে 20-22 লক্ষ টাকা আপনাকে হেল্প করেছে। এর মধ্যে আপনার সাথে কোন ধরনের কোন অনৈতিক সম্পর্ক সে জড়াতে
ইচ্ছা বা মনোভাব কি পোষণ করে? না, ইচ্ছা পোষণ করে নাই, কিন্তু ফোন আলাপে দেখা গেছে মাঝে মাঝে একটু একটু ফোন আলাপে টুকটামি, ওটা অন্য বিষয়। হ্যাঁ। বাট আপনার সঙ্গে ধরনের সম্পর্ক হয়নি? না, আমার সাথে আপনার সঙ্গে যখন সে ঢাকায় মিট করেছে তখন ওই ধরনের সম্পর্ক হয়নি? কোথাও সে অফারও করেনি? না, কোথাও অফারও করে নাই। তাহলে আপনার মাথার ভিতরে কি একটা কোশ্চেন রেজ করা উচিত ছিল না? না, উচিত। 20-22 লক্ষ টাকা সে আপনার পিছনে ইনভেস্ট করলো, ইনভেস্ট বলবো না আমি, আপনাকে দিল, এবং আপনার সাথে এই ধরনের কথা বলার সুযোগও ছিল যেহেতু আপনি তাকে লাভ করেন। হ্যাঁ, সেই অর্থে আপনার কোয়ারিটা করা উচিত হচ্ছে না, কারো ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করাটা উচিত? হ্যাঁ, এখানে একটা কথা বলতে হবে। এটা সে যখন এটা জানছে তখন আমাকে বলছিল বা আমার ফ্রেন্ডদেরকে বলছিল যে ওকে না করো, যে আমারকে খুঁচাইতে, কারণ হচ্ছে হ্যাঁ না খুঁচাইতে। তখন আমি জাকির ভাইয়ের সাথে দেখা করার পরে রাস্তায় এসে ওকে আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে ও ঘুমাইতেছিল দেশের বাইরে। তখন আমি বলছি আচ্ছা শিপন, শানুকে, সুমনাকে, এমন কিছু নাম আসলো, শম্পাকে। ও আমার বলে কি তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে, কার কাছ থেকে কি শুনছো, মানে ক্ষিপ্ত, অনেক ক্ষিপ্ত। তারপর আমার বলে কি লাস্টে, আমি এমনই, তোমার কোনো প্রবলেম, তোমার ইচ্ছা হলে থাকো, না ইচ্ছা হলে চলে যাও। একটা মানুষ এভাবেই টেম্পার্ড হয়। আপনি আচ্ছা, আপনি কোয়ারিটা কেন করলেন? আমাকে এই প্রশ্নটা, আপনি তো ভালোই ছিলেন, আপনি হ্যাঁ আমি ভালোই ছিলাম। আমি কোয়ারিটা করছি একটা কারণে। এখানে একটা ঘটনা আমার বলা হয় নাই। ওর সাথে একদিন উত্তরায় আমি বসেছিলাম, সেটা সকালবেলা ছিল, 10টার দিকে হবে। বসে থাকার পরে ওর মোবাইলে একটা ফোন আসছে। তো মোবাইলটা বারবার ফোন আসতেছে, ও চাচ্ছিল ফোনটা বন্ধ করে দিতে, কিন্তু ওর হাতের চাপ লেগে মোবাইলটা বন্ধ না হয়ে সেটা লাউড হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। তো ওইখান থেকে একটা মেয়ে তাকে বলতেছিল যে ভাইয়া আপনি বারবার কেন লাইনটা কেটে দিচ্ছেন, ভাবি কি পাশে? তখন আমি মনে করলাম যে এনিথিং রং। হ্যাঁ, তো সেই দিন আমি অনেক কান্নাকাটি করছি এবং ওরে আমি বলছি যে আসলে কে সেটা আমাকে খুলে বলো। ওর মেয়েটার বাড়ি ছিল গোপালগঞ্জে। তো সে আমাকে যেটা বললো, আমার পায়ে ধরা মাপ পর্যন্ত চাইছে সে। আমি কোয়াইট অ্যাবসার্ড রিলেশনশিপ। একটা হচ্ছে যে আপনাকে সে বউ হিসেবেও চায় না, আপনাকে গার্লফ্রেন্ড হিসেবে দেখে, সো কল্ড গার্লফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ডের সাথে যে ধরনের সম্পর্ক হয় সে ধরনের সম্পর্কও না। তার স্টিল ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চাও নিশ্চয়ই আছে। তাহলে আপনাদের এই আরেকটা মেয়ে নিয়ে সমস্যা হওয়া, কান্নাকাটি হওয়ার মানেটা কি? মানে আমি চাচ্ছিলাম, তাকে বারবার কোশ্চেন করছিলাম যে তোমার যদি কিছু সত্যতা থেকে থাকে তোমার লাইফে নিয়ে, আপনার সমস্যাটা কোথায়? আপনি তো সেই ধরনের সত্যের ফেস হবেন না। হ্যাঁ, আপনি তো তার আরেকটা গার্লফ্রেন্ড হচ্ছেন না, আপনি তার ওয়াইফও হচ্ছেন না। কিন্তু হচ্ছে আমার এটা খুব লাগতো তখন। কেন লাগতো আমি জানতাম না, আপনি মেনে নিতে পারতাম না। হ্যাঁ, তখন থেকে আমার সন্দেহটা শুরু। ঠিক আছে, তো তখন আমি এখানে আরেকটা কথা বলে রাখি আপনাকে। ওই জায়গাটা থেকে তখন আমি যে শানু মেয়েটা, ওর সাথে ও তখন দেশের বাড়ি চিল্লাইতেছে, ও না করতেছে। ওর বাড়ি হচ্ছে শফিপুর। হ্যাঁ, শফিপুর, ওর একটা পার্লার আছে। আমি সেখানে চলে যাই। আপনি এতটা ক্রেজি হয়ে যান? হ্যাঁ, আমি ঠিকানা নিয়ে ওখানে চলে যাই। শানুর কাছে যাওয়ার পরে আমি ফার্স্টে পার্লারে কাজ করাই, ওর পার্লার আছে। দ্বিতীয় দিন হচ্ছে তার আমি পরিচয় দিই যে শিপনের ব্যাপারে কিছু বলো। তো ওই মেয়েটা সবকিছু বলে দিচ্ছে আমাকে। কি বললো? তার সাথে একটা সম্পর্ক ছিল, কি হয়েছে না হয়েছে আছে। ওই মেয়েটা তো আমাকে ফিজিক্যাল রিলেশন ছিল সেটা না করছে, কিন্তু জাকির ভাই যেটা জানতো সম্পূর্ণ ঘটনা, উনি আবার বলছে যে ওই মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। আচ্ছা, এই শারীরিক সম্পর্কের জায়গায় সে কি পরিমাণ টাকা পয়সা ইনভেস্ট করেছে? হ্যাঁ, ওইখানে যেটা ইনভেস্ট করছে আমি যেটা শুনলাম হয়তো 5 লক্ষ বা 6 লক্ষ এরকম টাকা হবে। মানে তাকে পার্লারটা করে দিছে সে। অদ্ভুত। আমি তো দেখতে পাচ্ছি যে এখানে মানে অন্যরকম এক রূপ, এক ভদ্রলোকের। এটা ভদ্রলোক না ভদ্রলোক আমি ঠিক কি বলবো বুঝি না। মানে এক ধরনের অন্য রকমের মানসিক সম্পর্ক, এবং সেখানে প্রচুর পরিমাণ অর্থ ব্যয়, এবং তারপরে সেই সম্পর্ক থেকে সরে আসে। বাট হোয়াটএভার ইট ইজ। আচ্ছা ঠিক আছে, তারপরে হলো এটা। আমি করলাম কি, টোটালি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। কেন বন্ধ করলাম? বন্ধ করে দিলাম মানে আমি দেখতে যাচ্ছিলাম যে আমি যখন যোগাযোগটা বন্ধ করে দিব সে কি করে। আমি এখানে একটু আপনাকে থামাচ্ছি। আমি একটু নোট দিতে চাই, বিশেষ করে যারা মেয়ে বন্ধু শুনছেন আজকের এই হ্যালো ইট 920, এবং একসাথে ছেলে বন্ধুদের জন্য, নেভার ট্রাই দিস ইন ইউর পার্সোনাল লাইফ, নেভার এভার। আপনি যদি ভালো থাকেন, সেটা বয়ফ্রেন্ডের সঙ্গে হোক বা হাজবেন্ডের সঙ্গে হোক, একইভাবে ওয়াইফের সঙ্গে হোক বা গার্লফ্রেন্ডের সঙ্গে হোক, আপনি কখনোই সন্দেহের বশবর্তী হয়ে আপনার ওয়াইফ কারোর সাথে সম্পর্কিত কিনা সেটার জন্য এরকম ফেক বা কারো দ্বারা এক ধরনের, অনেকেই করে থাকেন, একটা সম্পর্ক তৈরি করা, আদৌ সেই ধরনের চরিত্রের কিনা, এবং হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফ অনেক সময় করে থাকেন। এই জিনিসটা কখনোই চেষ্টা করবেন না, কখনোই চেষ্টা করবেন না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ফল্ট আছে, এবং স্বাভাবিকভাবেই ওই ফল্ট গুলো যদি অন্য কোনো মানুষের মধ্যে না থাকে, মন অটোমেটিক্যালি তার প্রতি দুর্বল হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে নিজে ভালো থাকার জন্য কখনো এই ধরনের ট্রাই করা উচিত না। কারণ সত্যি সত্যি যদি দেখেন যে ওই ছেলেটার প্রতি যেভাবে আপনি ফেক হয়ে তাকে ট্রাই করছেন, তার প্রতি হয়তো আপনার স্ত্রী কিংবা আপনার হাজবেন্ড হয়তো বা দুর্বল হয়ে গেল, এবং এটাই হয়তো তার ফার্স্ট দুর্বল হওয়া, তখন আপনি কি ভালো থাকবেন?
বা আপনি যেটা খুঁজে পেলেন সেটার বিনিময়ে আপনি যে কি কি সমাধান করবেন। সুতরাং ভালো থাকতে অন্তত এই ধরনের চেষ্টা কোনোভাবেই করবেন না। বলুন। তো আমি একটা সম্পর্কে যখন যাচ্ছিলাম তখন আমি তার কাছে বারবারই মাপ চাইতাম, 1000বার বলতাম যে তুমি আমাকে, মানে তখন আমার কাছে মনে হইতো সে যদি আমার লাইফ থেকে চলে যায় হয়তো আমি বাঁচবো না। কেন মনে হয়? হ্যাঁ, এটা আমার মনে হইতো, কারণ আমার তো ওই রিলেশন গুলি ভালো ছিল না, কন্টিনিউ ছিল না, বাট আমি তখন ডিপ্রেশন অনেক ফিল করতাম। তো আমার কাছে তার সম্পর্কটা অনেক দামি মনে হইতো। আমি তাকে বারবার পায়ে ধরতাম যে আমি তোমার পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে যাও না। হ্যাঁ, আমাকে যখন আমার সাথে কন্টিনিউ না করবা আমাকে বলবা যে আমি আর পারতেছি না, এখানে স্টপ করা উচিত। ওদিক দিয়ে আবার জাকির আমাকে এগুলি বলতে দেখা, জাকির তার রুম পার্টনার ছিল তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। সে বাংলাদেশে আসছে, আসার পরে ও এখানে একটা ব্যাপার ছিল যেটা 8 লাখ টাকার একটা ফল্ট ছিল তার সাথে। আমি ওই ফ্লেক আইডির মেয়ে হয়ে আমি বলছি যে আমার এরকম এরকম প্রবলেম, পড়াশোনা করতেছি, বাবা মার সাথে এরকম হচ্ছে না, আমার একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, তো ওই ছেলে তো আমাকে বিয়ে করবে, এখন তুমি যদি চাও তোমার সাথে আমি রিলেশনটা কন্টিনিউ করি, আমার মার ওই ছেলেটার সাথে এরকম টাকা পয়সা নিয়ে লেনদেন আছে, তুমি যদি এটা দিয়ে দাও আমাকে তাহলে এনাফ, ওইটা করবে না। এখানে আরো অনেক অনেক কথা আসছে, অনেক সময় ধরে করেছেন সব। হ্যাঁ, যা করা। তো ফার্স্টে আসলে শুরু হয়েছিল এটা মানে তাকে কাউন্টের জন্য, কিন্তু লাস্টে যেগুলি হয়েছে এগুলি মানে অনেকটাই এতটাই আগায় গেছিলাম, না আসতে পারতেছিলাম না বন্ধ করতে পারতেছিলাম ফেক আইডি থেকে। ফেক আইডি থেকে টাকা তো আলটিমেটলি আপনার কাছে আসছে। হ্যাঁ, আমার কাছে আসছে। এবং ওই 8 লাখ টাকাটা কিভাবে আসছে, ওই এখানে একটা কথা উল্লেখ করা যাবে যে হচ্ছে ব্যাংকের হেড অফিসে একজন ভদ্রলোক আছে যিনি ওই ব্যাংকে আছে, ওই টাকাটা তার অ্যাকাউন্টে আসছিল। তার অ্যাকাউন্টে আসার পরে তার নাম্বারটা তার কাছে রয়ে গেছিল, সে এভাবে ধরতে পারছে আর কি। ওই নাম্বারটা ফলো করে ওই ব্যাংকে গেল, যাওয়ার পরে ওই ভদ্রলোক আবার আমাকে যখন টাকাটা দিল তখন এটা ভিডিও ফুটেজের সামনে টাকাটা দিল আর কি। তখন ওই ভিডিও ফুটেজ সে দেখেছে না, দেখে নাই, কিন্তু ওই ভদ্রলোক সেটা রাখছিল। ওই ভদ্রলোক মনে করতো আমার জবের যদি কোনো প্রবলেম হয়, সেই ভদ্রলোক হিন্দু ছিল, খুব ভয় পাইতো। আরেকটা ঘটনা হচ্ছে, বাংলাদেশে আসার আগে তার 8 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তো 7 লাখ টাকা পাঠাইছে। 7 লাখ টাকা একবারই পাঠিয়েছে? না, একবারে পাঠাই নাই, ওইটা গত রমজানে পাঠাইছে, তো 2-1 পাঠাইছে, ওরকম 1 মাসের মধ্যেই পাঠাইছে। তারপরে হচ্ছে ওই মেয়েটার সঙ্গে কথা বলতো, মানে আপনি কথা বলতেন চাইনিজ মোবাইল থেকে ভয়েস চেঞ্জ করে? হ্যাঁ, ভয়েস চেঞ্জ করে। কিন্তু আমি যে তাকে এতবার, আমি যে জায়গায় আমার সাথে বসতো কথা বলতো ওই জায়গাগুলি আমি বারবার হচ্ছে সেখানে মাথায় থাকতো না। কিন্তু তার যে বক্তব্য ছিল যে সে নাকি এটা ধরার জন্যই হচ্ছে যে আসলে কনফিউশনে ছিল, তখন সে এটা কনফিউশনে ছিল এটা কে ধরার জন্য। কিন্তু আমার কোশ্চেনটা হলো, যখন সে বাংলাদেশে আসলো তখন আমি তখন বললাম কি আমার তো আরো 1 লাখ টাকা লাগবে, তো আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে। ওই যে ফ্লেক আইডি, যে ফ্লেক আইডির নাম কি ছিল? অ্যাঞ্জেল শাওনি ছিল। অ্যাঞ্জেল শাওন, হ্যাঁ। তো তখন হচ্ছে কি যে গিফট নিয়ে আসলো, তো গিফট কোথায় আনবো? শহীদ মিনারের সামনে যাইতে হবে, মানে সেটা আমি বলছি আর কি যে শহীদ মিনারের সামনে যাব। তো শহীদ মিনারের সামনে গেলাম, যাওয়ার পরে সেই 1 লাখ টাকা গিফট সবকিছু আছে, ওকে আরো এক্সট্রা 5,000 টাকা হচ্ছে আমার খরচের জন্য। হ্যাঁ, আর প্রত্যেক মাসে হচ্ছে মানে যেই 2-1 মাস কথা বলছি তার সাথে, ওইখানে হচ্ছে প্রত্যেক মাসে 25,000 টাকা করে দিত, শুধু হচ্ছে আমার ওই ইউনিভার্সিটি খরচ। তখন কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ ছিল তার, মানে ফেক আইডি ছাড়া? না, ফেক আইডি ছাড়া আমার সাথে যোগাযোগ টোটালি প্রায় বন্ধের পথে, ভুলে গেছে সে সম্পূর্ণভাবে আমাকে। ঠিক আছে, বলুন তারপর। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ওই শহীদ মিনারে গেলাম। তো শহীদ মিনারে যাওয়ার পরে এখানে একটা নাম আসবে, মোতালিব, আমার ড্রাইভার যিনি ছিলেন, গাড়ি ড্রাইভার, উনি আমাকে অনেক হেল্প করছে। আমি লোকটাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি, যথেষ্ট পরিমাণে, এবং শিপন নিজেও করতো, অনেক অনেক ভালো মানুষ। তো ওই মোতালিব ভাইয়ের গাড়িটা পিছনে রাখা, তো সামনের যে শহীদ মিনারের গেটটা আছে সামনে, তো আমি আবার বলতেছি কি যে তুমি যে টাকাটা আর গিফট গুলি দিবা আমার একটা ছোট মানে এক ফ্রেন্ডের ছোট ভাইয়ের কাছে দিতে হবে। তো সেই আমার এক ফ্রেন্ড আছে কণিকা, যেটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা আমার খুব ক্লোজ বন্ধু, সে ডিটেলস ঘটনা জানে, এবং তার সাথে আমার কোনো রকম কোনো প্রবলেম হলে কণিকাকে ফোন দিত কিংবা মোতালিব ভাইকে ফোন দিত যে তার কি হয়েছে, সে কেন ফোন ধরে না, তার সাথে এই প্রবলেম গুলি হয়েছে। তো গেল এটা, যাওয়ার পরে আমি পিছন থেকে দেখতেছি কি যে সুন্দর করে সে আয়সা গাড়িটা তার থামলো ওই ইয়ের সামনে, ওই সামনে। সত্যি তার আগে তার ছবি দেয়নি সে ফেসবুকে? না, ফেসবুকে তার আগে তার ছবি দেয়নি। আমি বুঝতে পারছি যে মানে টাকা একটা মানুষের কাছে কত বেশি হলে না। তারপরে আরো কিছু কথা আছে। ও
ও যখন গাড়িটা এসে থামলো তখন দেখলাম কি তার ড্রাইভার গাড়িটা দরজাটা খুললো, সে সুন্দর করে নেমে ওই ছেলেটাকে মানে গিফটটা টাকাটা দিয়ে আবার 1 মিনিটের মধ্যে গাড়িটা এখান থেকে চলে গেল। আচ্ছা, তারপর এখানে আসলাম, আসার পরে টাকা দেখলাম, এই যা আছে সব দেখলাম। হ্যাঁ, যেটা হইলো তারপরে হঠাৎ করে আমি শাওন তাকে ফোন দিলাম যে শিপন তো বাংলাদেশে আসছো। এখানে আরেকটা কথা হচ্ছে, যেটা পারভেজ যে ছেলেটা আছে তার যে ম্যানেজার, ও সবসময় ও আমাকে বৌমনি বলে ডাকতো। সে সবসময় চাইতো কি তার বিয়েতে আমি আর ওর মামা একসাথে যাব। তো হঠাৎ করে তার বিয়ে ঠিক হয়ে গেল, তো সে আমাকে দাওয়াত দিল, ওরে ফোন দিল। তো সে বাংলাদেশে আসার পরে আমাকে হঠাৎ করে ফোন দিছে যে শাওন পারভেজের বিয়েতে কি তোমার দাওয়াত? আমি বলছি হ্যাঁ আমার দাওয়াত। তো ও বলতেছে কি আচ্ছা কালকে যে পারভেজের বিয়েতে যাব, কাবিন হবে ওর, কি নিবো? তো ঢাকায় তো সব দোকান বন্ধ হয়ে গেছে, তুমি তোমার নরসিংদী থেকে একটা চেন নাও, একটা কানের দুল নাও, আসো আমি কালকে তোমাকে টাকা পে করবো। তো আমি নিলাম, নিয়ে পারভেজের বিয়েতে আমি আমার গাড়ি নিয়ে গেলাম, ও ওর গাড়ি নিয়ে গেল। যাওয়ার পরে তার সাথে আমার সেই 3 মাস পরে কথা বা দেখা, আমার দেখি হঠাৎ করে বলতেছে তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো, অনেক কথা হয়েছে। চলে আসলাম, তো ফেরিতে আমার গাড়ির ফেরির যেই টিকিট কাটা টাকাটা সে সেটা করতে দেয় নাই, সে নিজেই কাটলো। ফেরিতে উঠলাম, ফেরিতে বসে তার সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়ে গেল। আমি তাকে কিছুটা ইঙ্গিত করছিলাম ওই অ্যাঞ্জেল শাওন সম্পর্কে, সে বোঝে নাই নাকি, কথা এড়ায় গেছে। কিন্তু সেদিন তার মনে হয় কিছুটা সন্দেহ হয়েছিল। সেদিন করলো কি, সে একবার হচ্ছে আমার মোবাইলে ফোন দিচ্ছে, আবার হচ্ছে অ্যাঞ্জেল শাওনের মোবাইলে ফোন দিচ্ছে। তো দুইটা মানুষ তো আমি করতেছি কি, একবার এটা দিয়ে কথা বলতেছি এক রুমে এসা, আবার ওই রুমে যায় ওইটা দিয়ে কথা বলতেছি, মানে আমি প্রায় পাগলের অবস্থা, মানে আমি পারতেছি না আর। তো আমারে বলতেছে কি যে তুমি অ্যাঞ্জেল শাওন, তুমি শাওন, আমি কিন্তু তোমাকে চিনে ফেলছি, তোমার এই ধরনের ফাজলামিটা করা আমার সাথে ঠিক হয় নাই। তো আমি তার সাথে দ্বিগুণ পরিমাণে রাগ দেখাইছি যাতে সে বুঝতে না পারে এটা আমি। গেল, বন্ধ হইলো। তো আমি তার একদিন বললাম কি যে তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। আমি শাওন হয়ে তারা বললাম কি যে শিপন আমি তোমার সাথে দেখা করতে চাই। কোথায় দেখা করতে চাও? যে আমি সবসময় যে জায়গাটায় তার সাথে দেখা হইতো ওই জায়গাটাই আসতে বলছে। আসছে। আসার পরে আমি তাকে বললাম কি তুমি আমার সাথে কেন এতদিন যোগাযোগ করো নাই? বলে কি আমি খুব ব্যস্ত ছিলাম, আমার নতুন শোরুম নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, ওইখানে তার 3টা শোরুম আছে, তো আমি সময় পাই নাই। কিসের শোরুম? কাপড়ের শোরুম। তার তো বিজনেসটাই হচ্ছে বাইরের, বাংলাদেশ থেকে হচ্ছে তার দেশের শিপমেন্ট। আমি তাকে বলছিলাম আচ্ছা শাওন, অ্যাঞ্জেল শাওন কে? হঠাৎ করে সে মানে একটু কেমন হয়ে গেল। তারপর আমি বলছি কি আমার দিকে ভালো তাকায় দেখো তো, ইটস মি, আই এম শাওন, অ্যাঞ্জেল শাওন। ওনার কেমন জানি হয়ে গেছে, মানে স্তব্ধ হয়ে গেছে, কথা বলতেছেন। এইখান থেকে চলে আসলাম। আমি যখন এটা বললাম যে আমি শাওন, তখনও সে বুঝে না। আমি আবার অ্যাঞ্জেল শাওন হয়ে বলছি কি আমার তো এই মাসের খরচটা তুমি দাও নাই। তারপরে সে 25,000 টাকা আবার দিল। আমি মানে অদ্ভুত মানে হয়ে যাচ্ছি যে মানুষজনের কাছে টাকা বেশি হলে কি মানে সমস্যা হয় নাকি? আর এই ধরনের নব্য হাতেম তায়ের সন্ধান যদি গণমানুষ মানে আপমর্যাদা সাধারণ পেয়ে যায়, তাহলে যে কেউ তো তার সাথে এরকম তাকে এরকম ফেক আইডি whatever it is, okay. আচ্ছা ঠিক আছে। No, ঠিক নাই, অফকোর্স ঠিক নাই। এই ধরনের সম্পর্ক ঠিক থাকে কিভাবে? একটা মানুষ যদি শারীরিক সম্পর্কের দিকেই যায় তাহলে এত টাকা কেন ইনভেস্ট করবে? আবার একই সাথে এত টাকা ইনভেস্ট করছে, সেখানে কোনো ইন্টারেস্টও নাই, মানে কোয়াইট মানে কমপ্লেক্স টাইপ অফ রিলেশনশিপ। হ্যাঁ শাওন। হ্যাঁ, তারপরে হচ্ছে যেটা শুরু, তার সাথে তো এরকম হয়ে যাইতেছে। তারপর সে ওই ব্যাংকের ওই লোকটাকে হচ্ছে ডাকলো। ডাকার পরে ও আমার খুব সুন্দর করে বলতেছে কি তুমি আমার সাথে লাস্টবারের মতো দেখা করো, মানে ও যাচাই করতে চাইছিল যে এটাই আমি। তো বহুবার সে আমাকে আবার বলছে, যখন জানাই মানে কিছুটা বুঝতে পারছে আমি যে এটাই তুমি, তখন আমি অনেকবারই না করে গেছি। কিন্তু লাস্টে যখনই আমি বলছি যে হ্যাঁ ফ্লেক আইডিটা আমারই দেওয়া ছিল, আমি তোমাকে করতে চাইছিলাম কাউন্ট, তুমি কেন ট্যাপে পড়লা? সে যেটা করে গেছে, আমার ড্রাইভারের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। তখন থেকেই হচ্ছে স্টপ, সে বন্ধ করে দিল। কিন্তু সে সবার কাছেই বলতে থাকলো, তখন আমাকে খুব বাজে ভাবে তখন প্রেজেন্ট করতে থাকলো যে আমি তার টাকাটাকেই ভালোবাসতাম। এবং সে আমাকে লাস্টে বলছিল যে একটা মেয়েকে পাইতে হলে 5,000 টাকাই যথেষ্ট, 30 লাখ টাকার দরকার নাই। তো আমি তাকে এটাই বলতে চাচ্ছি, আমি তার টাকাকে ভালোবাসি নাই। যদি আমি তার টাকাটাকেই ভালোবাসতাম তাহলে আমার এত কাউন্টের দরকার ছিল না, আমি টাকা পাইতাম দিব্যি থাকতাম, এত কিছু তো জানার প্রয়োজন ছিল না। আপনার প্রতি আমাদের যথেষ্ট রকমের ক্ষোভ আছে, যারা তখন রেডিও শুনেছে তার বিভিন্ন